আচ্ছা, ফেসবুকে একটু জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। ফেসবুকে আমাকে জানাবো সাউন্ড ওকে আছে কিনা। ওইভাবে জানাও তো সবকিছু ওকে আছে কিনা। ওইভাবে যারা আছো সাউন্ড ওকে আছে কিনা একটু জানাও। হ্যালো হ্যালো। হ্যাঁ, সাউন্ড কি ওকে আছে? অল ক্লিয়ার, ফেসবুকে অল ক্লিয়ার। ওকে, শুরু করে দিই আমরা তাহলে, 1 মিনিটও টাইম নষ্ট করার মতো সুযোগ নেই। তো আজকে যদি আমি বলি তড়িৎ রসায়নের উপর, এর আগে আমি 2টা ক্লাস অলরেডি নিয়ে ফেলছি। 2টা ক্লাসই খুব ছোট, মানে 2 ঘন্টার নিচে, 1 ঘন্টা 40 মিনিট করে করে, মানে 1 ঘন্টা 40 মিনিট ওই রকম টাইপের 2টা ক্লাস। তো আজকে ক্লাসটাও ছোট এবং আজকে হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। তো আশা করি আজকে যা যা পড়াবো, মানে খুব বেশি কিছু বাকি নেই আজকে, সত্যি কথা বলতে তেমন কিছুই বাকি নেই, তেমন কিছুই বাকি নেই। ইলেকট্রোকেমিস্ট্রি আজকে হচ্ছে লেকচার 3, কিন্তু আমাদের বেশ কিছু জায়গায় ছোটোখাটো গ্যাপ আছে। তো আমরা মোটামুটি অনেকগুলো প্রবলেম সলভ করব, অনেকগুলো কোয়েশ্চেনই আমরা সলভ করব, যেগুলো দেখবে কোয়েশ্চেন ব্যাংকে আসছে, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো আসছে, সাথে কয়েকটা টপিক নতুন করে পড়ে ফেলবো। তো আমি একটু দেখাই এখানে। এখানে হচ্ছে পরিবেহী বেসিক্সটা আমাদের লাগে, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোলাইসিস। এখানে আজকে বেশ কিছু প্রবলেম সলভ করাবো। অ্যাক্টিভিটি সিরিজ নিয়ে আমরা অনেক জানছি, পাত্রের সমস্যা কতদিন পড়ছি, অ্যানোড ক্যাথোড ইনট সেল এগুলো কতদিন পড়ছি। আজকে নার্স ইকুয়েশন পড়বো। ব্যাটারি হচ্ছে আমাদের আউট অফ সিলেবাস, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি নিতে হবে, বেসিক আইডিয়াগুলো রাখতে হবে, যেগুলো আমার ভার্সিটিতে আসতে পারে, ঠিক আছে। এখানে এমন না যে তোমার এখানে একদম পড়তে পড়তে মাথা নষ্ট করে ফেলতে হবে, তা না। আমি যে কয়েকটা ইনফরমেশন বলবো, ওই কয়েকটা ইনফরমেশন তোমরা একটু দেখে রাখলেই হবে, ঠিক আছে। এরকম আরেকটা টপিক আছে, ওইখান থেকেও চাইলে তোমার কিছু জিনিস আসতে পারে। এটা হচ্ছে ওই যে স্পেসিফিক কন্ডাক্টিভিটি, এসব জায়গা থেকে আসে না কোয়েশ্চেন, দেখবা আসেই না। হুট করে তোমার ক্ষেত্রে যদি এসে যায় তখন কি করবা। এরপর সিলেবাসের বাইরে আরেকটা টপিক আছে ডিস্ট্রি এনার্জি, এগুলো থেকে ইন জেনারেল কখনো কোয়েশ্চেন আসে না। যদি তোমার সময় আসে কি করবা, সেই জন্য জাস্ট আইডিয়াটা রাখা। বিষয় বুঝতে পারছো? তো আমি একটু ওয়ার্ম আপ একটা কোয়েশ্চেন করাই শুরু করি, দেখি। একটা কোয়েশ্চেন ওয়ার্ম আপ করাই শুরু করি, কয়েকটা কোয়েশ্চেনই ওয়ার্ম আপ করাই শুরু করি আসি। ধরো এই কোয়েশ্চেনটা তোমাকে দিল, এটা দেখো, এটা নাকি একটা কোয়েশ্চেন দিছে। এই কোয়েশ্চেনটা একটু ঝামেলা আছে। বলছে নিষ্ক্রিয় ইলেকট্রোডে সালফিউরিক অ্যাসিডের দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোনটি উৎপন্ন হয়। তাহলে আজকে আমরা একটু সলভের দিকে বেশি জোর দিব, ঠিক আছে। সলভের দিকে বেশি জোর দিব, আর নার্স ইকুয়েশনটা ভালোভাবে শিখবো। নার্স ইকুয়েশন আসতে পারে, যদি আসে কম, বাট যে কোনো মুহূর্তে ভালো ভালো কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোনটি উৎপন্ন হয়। অ্যানোডে কে যায় বলো তো? বলছে সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ। এই ধরনের কোয়েশ্চেন আসলে কিন্তু আমাদের ভার্সিটি ব্যাচের ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবে না, ইঞ্জিনিয়ারিং ব্যাচের অনেক স্টুডেন্ট এটা পারবে না। বিষয় বুঝতে পারছো? সত্যি কথা, কারণ কেন বলছি, কারণ তোমার কম্পিটিশন কিন্তু ওদের সাথেও। ওরা একটু, তুমি হয়তো ভাবতে পারছো না আমাদের একটু খারাপ ভাবছে, ব্যাপারটা তা না। তোমার কম্পিটিটরদের তো তোমার জানা লাগবে, ওরা কিন্তু একটু বেশি পড়ে। এরপরও এই ধরনের কোয়েশ্চেন আসলে ওরা ভুল করে ফেলতে পারে অনেকে, যদিও কোয়েশ্চেনটা হচ্ছে একদম ইজি। কোয়েশ্চেনটা একদম ইজি। তো আশা করি এখন পারবা। আমি একটা জায়গায় একটু নিয়ে যাই, বইয়ের একটা পেজে আমি একটু নিয়ে যাই। বইয়ের পেজ নাম্বার আমি আসছি হচ্ছে 570-এ, 570 নাম্বার পেজে আসছি। তোমরা সবাই 570 নাম্বার পেজে আসছো। এখানে দেখো অ্যানায়নের একটা ক্রম আছে। এখানে ক্যাটায়নের ক্রমটা আমি জানি, ক্যাটায়নের ক্রমটা যেহেতু আমি লিক বাঁকা না এমনি করে হচ্ছে জানছি,
তো এটা হচ্ছে একটু দেখো তো, এখানে হচ্ছে অ্যানায়নের একটা ক্রম আছে, অ্যানায়নের ক্রমটা তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টও লাগবে। যে যত নিচে ও আগে চার্জ মুক্ত হবে, চার্জ মুক্ত হওয়া মানে কি, ওর এখানে ধরো মাইনাস আছে, তাহলে ও কি হয়ে যাবে বলতো, এই মাইনাসটা মুক্ত করে দিবে, ও অক্সিজেনে পরিণত হচ্ছে। ঠিক আছে, সালফেট থেকে কিসে পরিণত হচ্ছে, সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনে পরিণত হচ্ছে। মূলত সালফেট থেকে কি হচ্ছে, সালফার ডাইঅক্সাইড হচ্ছে, নাইট্রেট থেকে কি হচ্ছে, NO2 হচ্ছে প্লাস অক্সিজেন, এখানেও অক্সিজেন হচ্ছে, বাট এখানে সালফার ডাইঅক্সাইডটা হচ্ছে মেইন, সালফারটা আছে হচ্ছে এর ভিতর, Cl থেকে এত হচ্ছে। তাহলে এখানে কে প্রায়োরিটি পাবে, ধরো একাধিক আছে, কে প্রায়োরিটি পাবে, এটা মনে রাখবে কেমনে, এটা মনে রাখবে হচ্ছে এই ট্রিক্সটা দিয়ে, নিসা কবে আইলো হাই। ঠিক আছে, একটু বইয়ের সাথে লিখে রাখো, নিসা, নিতে হচ্ছে কি বলতো নাইট্রেট, সাথে হচ্ছে কি সালফেট। ঠিক আছে, সাথে হচ্ছে কি সালফেট, কবেতে হচ্ছে কি বলতো ক্লোরিন ব্রোমিন, আইলোতে হচ্ছে কি আয়োডো, আইলোতে কি আয়োডো, হাইয়ে হচ্ছে কি হাইড্রোক্সি। ঠিক আছে, এটা একটু মনে রাখো। তাহলে যে যত নিচে ও হচ্ছে আগে চার্জ, যেমন এখানেও কি ছিল তোমার ওই যে সিরিজের মধ্যে চার্জ মুক্ত হওয়ার যখন হিসেব বলছি, যে যত নিচে ও আগে চার্জ মুক্ত হবে, তাহলে এখানে কি নিসা, নাইট্রেট, সালফেট, কবে, ক্লোরিন ব্রোমিন। ঠিক আছে, ক্লোরাইড ব্রোমাইড, এরপর কি আইলোতে আয়োডাইড, এরপর হচ্ছে কি হাইড্রোক্সি। এর মানে প্রায়োরিটি পাবে কে বলতো হাইড্রোক্সি, হাইড্রোক্সি থেকে কি পাওয়া যায় বলতো অক্সিজেন পাওয়া যায়। এর মানে পানির ওইচ পার্টটা যখন থাকে ওর কাছ থেকে কি পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়, H2O পাওয়া যায়, প্লাস কি পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়, অক্সিজেন তোমার রিলিজ হতে থাকে। তো এবার একটু দেখো ইকুয়েশনে কি আছে, সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোনটি উৎপন্ন হয়। আজকে আমরা এই ধরনের কিছু কোয়েশ্চেন তোমরা অ্যান্সার করতে পারবা। তাহলে সালফিউরিক অ্যাসিডের মধ্যে কি আছে তোমার দেখো তো, দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সালফ H+ আর একটা হচ্ছে কি সালফেট 2-। এরপরে কি জলীয় দ্রবণ, এর মানে কি এর মধ্যে পানি আছে নাকি নাই, এটা একটু বলো তো, এর মধ্যে কি পানি আছে নাকি নাই, পানি আছে, তাহলে H-। এটা শুরুতে একটু কঠিন লাগতে পারে অনেকের, পরে ইজি হয়ে যাবে, অনেকেই দেখলাম এটার উত্তর দিতে পারছো, এমনি খুব একটা কঠিনও না। তাহলে এবার দেখো তো, অ্যানোডে বলছে, অ্যানোডে কে যাবে, অ্যানায়ন যাবে, অ্যানোডে কে যায়, আমরা এসএসসি তে পড়ছি না অ্যানোডে, এসএসসি তে লেখা ছিল যেটা, এটা ভুল, অ্যানোডে অ্যানায়ন, অ্যানোডে যে কি বলে ঋণাত্মক তড়িৎ দ্বারে, কি বলে ধনাত্মক তড়িৎ দ্বারে যায় বলে, ওটাকে কি বলে অ্যানোড বলে, আসলে না, অ্যানোড হচ্ছে কি যেখানে তোমার জারণ বিক্রিয়া ঘটে, এগুলো গিয়ে ইলেকট্রন দিচ্ছিল। আমরা যদি এই বিক্রিয়া দেখি এখানে কি ঘটনা ঘটাচ্ছে, এগুলো অ্যানোডে গিয়ে, এই যে দেখো অ্যানোডে, এত কিছু বোঝা লাগে না, এত কিছু বুঝে লাগে না। এরপরে এগুলো এখানে গিয়ে কি বিক্রিয়া ঘটাচ্ছে বলতো, এখানে গিয়ে এগুলা জারণ বিক্রিয়া ঘটাচ্ছে। ঠিক আছে, এখানে গিয়ে এগুলো কি বিক্রিয়া ঘটাচ্ছে, জারণ বিক্রিয়া ঘটাচ্ছে। তুমি যদি দেখো এখানে গিয়ে কি বিক্রিয়া ঘটাচ্ছে, সব ইলেকট্রন দিচ্ছে, এর মানে জারণ বিক্রিয়া। অ্যানোডে কি ঘটে, জারণ ঘটে। তাহলে এখানে দেখো তো, এই দুইজনের মধ্যে প্রাধান্য পাবে কে, OH-। OH- যদি প্রাধান্য পাই কি হবে বলো তো, অক্সিজেন। আর যদি সালফেট প্রাধান্য পেতো তাহলে কি হতো, সালফার ডাইঅক্সাইড। তো আশা করি বুঝতে পারছো, যদিও এত বোঝা লাগে না, এর কারণে এখানে অপশন এমন দিছে, সালফার, সালফেট, ম্যাগনেসিয়াম, মানে এগুলোর ধারে কাছেও যায় না আর কি। তো এটা হচ্ছে আসলে তোমার যদি মানে কঠিন দেয়, তখন হচ্ছে তোমার জন্য অ্যান্সার করাটা, আমি যত কথা বলছি এগুলো থেকে ইজি, মানে বিষয় বুঝতে পারছো ওইটা। কিন্তু এখানে অপশন দেখে তুমি মনে হয় এখানে ম্যাগনেসিয়াম কই থেকে আসবে, এটা কেন এখানে দিচ্ছে আমি জানি না। সালফেট কোথা থেকে, সালফেট তো ইলেকট্রন যদি দিয়ে দেয় ও কি হবে, সালফার ডাইঅক্সাইড হবে, এটাও হবে না। বিষয় বুঝতে পারছো মনে হয়। যাদের হাজারি স্যারের বই নেই কোনো প্রবলেম নেই, আমি তো পিডিএফটা দিয়ে দিছি, পিডিএফ থেকে পড়বা। ঠিক আছে, যদি পিডিএফ তোমার টাকা, কারোর যদি ফিনান্সিয়াল প্রবলেম থাকে, বাট এখন নতুন বই কিনতে চাইছো না, তাও প্রবলেম নেই, বই কিনে তো এমনি কখনো লস নয়। এরপরে যদি হয় বই কিনতে পারছো না, কোনো সমস্যা নেই, বই থেকে তোমার কয়টা লাইন লাগছে, তেমন কোনো লাইন লাগছে না। মানে দুইটা অ্যানায়ন যখন থাকবে, তুমি বিষয়টা বুঝো তো, অ্যানোডে আগে আগে দৌড়াই যাবে কে, ধরো এখানে অনেকগুলা অ্যানায়ন আছে, এর মধ্যে আগে আগে অ্যানোডের দিকে দৌড়াই যাবে কে, অ্যানোডের দিকে দৌড়াই যাবে হচ্ছে যে যত নিচে, এ হচ্ছে কি সবার আগে দৌড়াবে। মানে আমি যদি এখানে তড়িৎ বিশ্লেষণে, সবার তড়িৎ বিশ্লেষণে যারা বুঝে না, এই চিত্রটা একটু দেখো, তড়িৎ বিশ্লেষণে কি থাকে, একটা ব্যাটারি থাকে, ব্যাটারির বড় মাথাটা কি হয়, প্লাস হয়, ছোট মাথাটা কি হয়, মাইনাস হয়। ঠিক আছে, ছোট মাত্রাটা কি হয়, মাইনাস হয়। তাহলে প্লাসের দিকে কে যায়, অ্যানায়ন যায় স্বাভাবিকভাবে, মাইনাসের দিকে যে কে যায়, ক্যাটায়ন যায়। এখন প্লাসের দিকে তোমার যাবে কে, এই অ্যানায়নগুলা, ধরো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, নি, সা, ক, বে, আইলো, হাই, নাইট্রেট, সালফেট, মুখে বলো নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হাইড্রোক্সি, নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হাইড্রোক্সি। মুখে বলে বলে এই জিনিসগুলো আনতে হবে, নি, সা, ক, বে, আইলো, হাই, এর মানে নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হাইড্রোক্সি। এই এখন যদি আমি প্লাস দিয়ে এগুলা কি
দৌড়ায় দৌড়ায় আসবে ম্যাগনেটের মতো, যেমন ধরো একটা ম্যাগনেট নিলাম, এর পাশে লোহার গুঁড়া কি ছুটে ছুটে আসে, ঠিক সেম জিনিস এখানে যখন প্লাস দেখবে এরা কি পাগলের মতো ছুটে আসবে নাকি আসবে না? আসবে কিন্তু, ঠিক আছে আসবে। তাহলে কে সবার আগে ছুটে আসবে এটা বললাম, এটার জন্য তোমাকে একটা সিরিজ দেয়া আছে, এই জিনিসটা বললাম। সবার আগে আসবে কে? যে যত নিচে ও কি হবে, চার্জ মুক্ত হওয়ার প্রবণতা নিচের দিকে আয়নের ক্রমান্বয়ে বাড়ছে, এর মানে যে যত নিচে ওইটা কি হবে, আগে আগে ছুটে ছুটে যাবে। তাহলে এবার দেখো তো বিষয়টা কি হচ্ছে, তোমার সালফেট আছে আর কি আছে, হাইড্রোক্সি আছে, অ্যানায়ন, অ্যানায়ন ক্যাটায়ন আছে ওইগুলা, এগুলো হচ্ছে ক্যাটায়ন, এগুলো হচ্ছে কি ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। অ্যানোডে কে যায়? অ্যানায়ন যায়। তাহলে এই দুইটা অ্যানায়নের মধ্যে কে আগে যাবে? তুমি ক্রমটা লিখো তো, নিসা কবে হাই। তাহলে কি হবে, যে যত নিচে ও আগে যাবে, এর মানে কি হবে বলতো, ওএইচ মাইনাস যাবে। ওএইচ মাইনাস যদি যায় তাহলে কি বানাই, তোমার এটা মনে রাখতে হবে। ওএইচ মাইনাস যদি যাই ও কি বানাই, ওএইচ মাইনাস থেকে অক্সিজেন পাই, আয়োডাইড মাইনাস থেকে আই টু পাই, বিআর মাইনাস থেকে বিআর টু, সিএল মাইনাস থেকে সিআর টু, সালফেট থেকে কি পাই, সালফার ডাইঅক্সাইড অক্সিজেন, নাইট্রেট থেকে কি পাই, এনও টু এবং অক্সিজেন। ধরো তোমার দুইজন দুইজন সালফেট আছে আর ধরো বিআর মাইনাস আছে, তাহলে কে আগে যাবে, বিআর মাইনাস যে যত নিচে, ও গিয়ে কি বানাবে, ব্রোমিন বানাবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ধরো তোমাকে আরেকটা কোয়েশ্চেন দিলে হচ্ছে, আমি এরকম দিয়ে দিচ্ছি, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ। তাহলে এখানে আর হচ্ছে কি আছে বলতো, জলীয় দ্রবণ মানে হচ্ছে H2O, ঠিক আছে, এর মানে জলীয় দ্রবণ বলা মানে এর সাথে কি আছে, H2O। তাহলে এখানে ক্যাটায়ন আছে, কে ক্যাটায়ন আছে, একটু পরে আমরা পড়াটা ভালোভাবে বুঝবো, এখন জাস্ট আমি কয়েকটা কোয়েশ্চেন সলভ করাই নিচ্ছি। আজকে আমাদের তেমন পড়া নেই, এইসব ছোটোখাটো যেসব জায়গায় তোমাদের ভুল হতে পারে এই পয়েন্টগুলো বলে দিব। তাহলে এবার দেখো তো, নাইট্রেট আর এখানে আছে কি OH মাইনাস। তুমি আমাকে বলো অ্যানোডে কে যাবে, এই দুইজন যাবে। অ্যানোডে কে যাবে বলো তো, অ্যানায়ন যাবে, অ্যানোড। তাহলে কে প্রায়োরিটি, দুজনই যাবে, দুজনই ছুটে ছুটে যাবে, প্লাস থেকে পজিটিভ থেকে ওরা দুজনই ছুটে ছুটে যাবে। কে প্রাধান্য পাবে বলো তো, নিসা কবে আইলো হাই, এর মানে আবার সিরিজ হচ্ছে কি রকম, অ্যানায়নের এইরকম, এটা হচ্ছে আসলে একটু কম পারি আমরা, নিসা। তাহলে কে যাবে বলতো, হাইড্রোক্সি যাবে। হাইড্রোক্সি গিয়ে কি বানাবে, হাইড্রোক্সি গিয়ে কি বানাবে, তোমাকে বলছে হচ্ছে কি উৎপন্ন হবে, এটা অক্সিজেন বানাবে, প্লাস পানি বানাবে, প্লাস হচ্ছে অক্সিজেন ইলেকট্রন দিবে, ঠিক আছে, প্লাস ইলেকট্রন দিবে। বুঝতে পারছো মনে হয়? এই যে গুড, সবাই মোটামুটি বুঝে গেছো জিনিসটা, আশা করি বুঝতে পারছো। তাহলে আমি পরেরটাতে যাচ্ছি, ঠিক আছে, আমি তাহলে পরের কোয়েশ্চেনে যাচ্ছি, দেখি আমরা পারি কিনা। ক্যাথোডে 1 মোল কপার ধাতু জমা করতে আমরা ওয়ার্ম আপ করে নিই শুরুতে, এরপর নতুন জিনিসটা পড়লে তোমার ইজি হবে পারা জিনিসগুলো। আমরা এরকম একটা সূত্র পড়ছিলাম, তোমাদের সবার মনে আছে, W=MIT/XF। এম মানে কি এর মধ্যে, এম মানে কি মোলার ভর, আই মানে কি তড়িৎ প্রবাহ মাত্রা এম্পিয়ারে, যেটা টি মানে টাইম, এক্স মানে হচ্ছে ইলেকট্রনস ইনভলভড ইন রিঅ্যাকশন, এফ মানে হচ্ছে ফ্যারাডে, ফ্যারাডে মানে হচ্ছে 96500 কুলম্ব। এটা আমাকে একটু বলো, ক্যাথোডে 1 মোল কপার ধাতু জমা করতে কপার সালফেট দ্রবণে কত ফ্যারাড বিদ্যুৎ চালনা করতে হবে? দ্রুত দ্রুত, একটু বেশি সলভ করতে গেলে দ্রুত পড়তে হবে, সামান্য কত ফ্যারাড বিদ্যুৎ চালনা করতে হবে। তোমরা আমাকে বলো কপার কেমন, এই কপার সালফেটে কপার কেমন, কপার হচ্ছে 2+। তাহলে ওকে যদি তুমি 1 মোল জমা করতে চাও, কয়টা ইলেকট্রন লাগছে, দুইটা, তা বলতে কোনো টা নাই। তুমি যদি দুইটা কপার, একটা কপার জমা করো, দুইটা ইলেকট্রন, 1 মোল কপার জমা করতে কি লাগবে, 2 মোল ইলেকট্রন লাগবে। 2 মোল ইলেকট্রন মানে এটা কি আসলে বলো তো, দুইটা ইলেকট্রন দেখা মানে এখানে কি লাগবে, 2 ফ্যারাড বিদ্যুৎ লাগবে, ঠিক আছে। এখানে কত ফ্যারাড বিদ্যুৎ লাগবে, 2 ফ্যারাড বিদ্যুৎ লাগবে। গুড, সবাই মোটামুটি পারছো এটা, ঠিক আছে, এটা আর ইউতে আসছে, 2 ফ্যারাড বিদ্যুৎ লাগবে। 18 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে সঞ্চিত করতে প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণ। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম দেখো তো, অ্যালুমিনিয়াম কি হয়, অ্যালুমিনিয়াম হচ্ছে তোমার 3+, ঠিক আছে, 3+। তাহলে এটাকে যদি আমি 1 মোল সঞ্চিত করতে চাই, 1 মোল সঞ্চিত করা মানে হচ্ছে 27 গ্রাম, আমার কত ফ্যারাড বিদ্যুৎ লাগবে, 3 ফ্যারাড বিদ্যুৎ লাগবে। তাহলে 27 গ্রাম সঞ্চিত করতে বিদ্যুৎ লাগে 3 ফ্যারাড। তাহলে 18 গ্রাম সঞ্চিত করতে, 1 গ্রাম সঞ্চিত করতে রাখবে 3/27। তাহলে 18 এর জন্য কত লাগবে, ইন্টু কত, 18। তাহলে এখানে কি হয়ে যায়, তুমি কাটাকাটি করে দেখো তো, তাহলে কি হয়ে যাবে, 2 ফ্যারাড। আমার হিসাব ঠিক আছে, 3 9 27, তাহলে 9 মানে কি হয়ে যাবে,
2 ফ্যারাড। ঠিক আছে, এই নাম্বারটা 2 ফ্যারাড। বিষয় বুঝছো মনে হয়? ঠিক আছে, একদম সহজ, এই যে খুবই সহজ, খুবই সহজ। দেখো, গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে 1 ফ্যারাড বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে জমাকৃত সোডিয়ামের পরিমাণ হচ্ছে, এই কোয়েশ্চেনটা কি দেওয়া আছে, ডিউ 1718-তে আসছে। গলিত সোডিয়াম ক্লোরাইড এর মানে কি এখানে কোনো পানি আছে? আগে দেখে বলো তো এখানে কোনো পানি আছে কিনা, এটা আমাকে বলো। গলিত সোডিয়াম ক্লোরাইড বললে এর ভিতর কি কোনো পানি আছে? কোনো পানি নেই। কিন্তু যদি গলিত না বলে তোমাকে বলতো জলীয়, তখন কি হতো তোমার, ক্যাথোডে কিন্তু আমি সোডিয়াম আর পেতামই না, ক্যাথোডে পেতাম কাকে, হাইড্রোজেনকে, ওইদিকে পেতাম ক্লোরিনকে। এটা আমি তোমাদের খুব সুন্দরভাবে লিখে রাখছি, এটা আসলে অনেকে ভুল করতে পারে, ক্লাস নোটটা একটু চেক করে নিবা ফার্স্ট। তাহলে এখানে কি হবে, Na প্লাস সোডিয়াম। তাহলে 1 ফ্যারাড বিদ্যুৎ দিই, যদি 1 ফ্যারাড বিদ্যুৎ দিই তখন আমি পাবো কতটুকু, সোডিয়ামের ভর হচ্ছে 23 গ্রাম। ঠিক আছে, সোডিয়ামের ভর কতটুকু আছে, 23 গ্রাম। এমএ তুমি কি পাবা, 23 গ্রাম পাবা। 1 ফ্যারাড বলছে, 1 ফ্যারাড তড়িৎ চালনা করলে, তাহলে এটার উত্তর কি হবে, ফোকাস অন স্টাডি অর্ণব সবাই ঠিক বলছে, রোকেয়া, নুসরাত, ঠিক আছে, সবাই মোটামুটি ঠিক বলছে, এহসানুল, পারভেজ। ওকে গুড, আমি পরেরটাই যাচ্ছি। তো এগুলো আসলে সব এমসিকিউ কিন্তু তোমার নোট করার দরকার নেই, সব এমসিকিউ, মাঝে মধ্যে কিছু ক্রিটিক্যাল এমসিকিউ পাবা, যেমন একটু আগে ফার্স্ট এমসিকিউ আজকে যেটা, ওইটা কিন্তু তোমার খাতায় নোট থাকতে হবে। বাকিগুলো নোট থাকা মানে হচ্ছে তুমি জিনিসটাকে এক্সট্রা জোর দিছো। নোট থাকার মানে হচ্ছে এমসিকিউ যখন তুমি নোট করছো, কারণ আমরা তো এমসিকিউ করবো অনেক, এটা নোট করা মানে তোমার টাইম নষ্ট। শর্টে করতে পারো, শর্টে লিখতে পারো জিনিসটা, বাট ফুল নোট মানে এখন যখন করবা শর্টে করবা, আলাদাভাবে হ্যাঁ কোয়েশ্চেন লিখে অপশন লিখে, এটা হচ্ছে তোমার জন্য টাইম নষ্ট। এটা ক্লাস নোটে থাকবে, কিন্তু যেটা হচ্ছে ক্রিটিক্যাল পাবা ওইটাকে কি করবা বলো তো, তুমি নোট করে রাখতে হবে। যেমন আজকে শুরুর যেটা ছিল, হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণে 1 ঘন্টা 0.5 এম্পিয়ার মাত্রা তড়িৎ প্রবাহিত করলে কত মোল হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে এখানে কি আছে বলো তো, এম্পিয়ারটা বলে দিছে, আমার কি আছে, আই বলে দেওয়া আছে 1 ঘন্টা যাবত, এর মানে আমার টাইম কি দেয়া আছে, 3600 সেকেন্ড। কত মোল হাইড্রোজেন উৎপন্ন হবে এটা আমার বের করতে বলছে। কোয়েশ্চেনটা দেখো কি সুন্দর। তাহলে এখানে কি হাইড্রোজেন উৎপন্ন হতে গেলে আমার কয়টা কি, H2 এর জন্য আমার 2H+ লাগে, এখানে কি লাগে, 2টা ইলেকট্রন লাগে। এবার আমাকে বলো এখানে ইলেকট্রনস ইনভলভড ইন রিঅ্যাকশন কত হবে, বলছে কত মোল। তাহলে আমি সূত্র কি জানি তড়িৎ বিশ্লেষণের জন্য, আমার সূত্রটা হচ্ছে W ইকুয়াল MIT ডিভাইড কি XF। দেখো মোল বলছে, মোল বের করতে গেলে আমি W/M করে ফেলতে পারি না, এই এমটাকে আমি এমনি নিয়ে আসতে পারি না, এই জিনিসটা আমরা একাডেমিকে অনেক সবাই মোটামুটি ভালোভাবে পড়ছি, এরপর আমি রিভিউ করে দিচ্ছি ডিভাইড কি XF, কারণ কোয়েশ্চেন আসলে অনেক সময় আমরা একাডেমিকের পড়াও পারবো না। তো W/M এটাকে আমরা কি বলি বলো তো সবাই একটু, এটাকে আমরা কি বলি, W/M কে মোল সংখ্যা, আমাকে তো এটাই বের করতে বলেছে। তো আই এর ভ্যালুটা কত হয়, কি সুন্দর কোয়েশ্চেন করছে দেখো, আই এর ভ্যালুটা কত হয়, আই এর ভ্যালুটা দেয়া আছে 0.5 এম্পিয়ার, টি দেয়া আছে কতটুকু 3600, এক্স কত হবে 2, এফ কত 96500। তাহলে এখানে কি হয়ে যায় 0.5 ইন্টু 3600 ডিভাইড 2 ইন্টু 96500, ঠিক আছে, ডিভাইড 2 ইন্টু কত 96500। এটা একটু লিখে রাখো, জিনিস বুঝছো মনে হয়। ওকে ঠিক আছে, আমি আর 5-7 সেকেন্ড টাইম দিচ্ছি, এটা বুঝছো কিনা একটু জানাও তো। W ইকুয়াল MIT/NF, যেহেতু আমাকে কোয়েশ্চেনে বলেছে কত মোল, তাহলে এখানে কি হয়ে যাবে বলতো, W ইকুয়াল MIT/XF, W/M সমান কি হবে বলতো, IT ডিভাইড XF। I সমান হচ্ছে 0.5 ইন্টু 3600, এটা হচ্ছে কত 2 গুণ 96500। বিষয় বুঝছো? আর যদি তোমাকে বলতো সঞ্চিত পদ, তাহলে Wটা লিখতা। তাহলে এবার একটু দেখো, Fe2+ দ্রবণ থেকে 56 গ্রাম লোহাকে তড়িৎদ্বারে জমা করতে, এটা JU তে আসছে, তাহলে আমাদের মোটামুটি কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস হয়ে যাচ্ছে।
Fe2+ দ্রবণ থেকে 56 গ্রাম লোহাকে তড়িৎদ্বারে জমা করতে 2 ফ্যারাড তড়িৎ লাগলে Fe3+ দ্রবণ হতে একই পরিমাণ লোহাকে তড়িৎদ্বারে জমা করতে কি পরিমাণ তড়িৎ লাগবে। তুমি একটু দেখো এটা আমার কি আছে, এখানে কতটুকু আছে 56 গ্রাম মানে কি 1 মোল। তাহলে এটার জন্য আমার বিদ্যুৎ লাগছে হচ্ছে 2 ফ্যারাড। এবার বলছে হচ্ছে Fe3+ হতে, তাহলে এখানে কত গ্রাম আছে, আমার কয় ফ্যারাড বিদ্যুৎ লাগবে। যদি আমাকে বলে হচ্ছে কি Fe3+ দ্রবণ হতে একই পরিমাণ লোহাকে 56 গ্রাম করতে গেলে আমার কতটুকু বিদ্যুৎ লাগবে, 3 ফ্যারাড বিদ্যুৎ লাগবে। তো আশা করি এই জিনিসগুলো প্র্যাকটিস হয়ে যাচ্ছে, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস হয়ে যাচ্ছে, বুঝতে পারছো মনে হয়। দেখো কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, এখানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যদি বলে একটু দেখো ব্যাপারটা, এই কিন্তু হচ্ছে তোমার ক্যালকুলেটর ছাড়া বের করা ঝামেলা, এটা হচ্ছে আরো আগে, তো এই যে দেখো এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া বের করা ঝামেলা। এটাকে আমরা কি বলি m/xf, এই পার্টটাকে বলি হচ্ছে, যেমন এটা সমান আমরা কি লিখতে পারি ZIT, এটাকে আমরা বলি হচ্ছে কি z সমান সমান কি m ডিভাইড কি xf। তাহলে এটা কি হয়ে যায়, কপার, কপার হচ্ছে 2+, এখান থেকে 2 ইলেকট্রন নিয়ে এটা কত হয় 63.5 গ্রাম। এখানে x এর ভ্যালুটা কত আসে, 2 আসে, x সমান সমান 2 আসে। এই ক্যালকুলেশনটা তোমার একটু ঝামেলা আছে, তো এখানে m কত 63.5, x হচ্ছে কত 2, f হচ্ছে কত 96,500, ঠিক আছে, এটা হচ্ছে কত 96,500। একটু দেখো এই ক্ষেত্রে তুমি যদি এই ভ্যালুটা মনে রাখো, এটা কত, এটা প্রায় তুমি 1 লাখ চিন্তা করতে পারো। 96,500 মানে কি, তোমার কাছে 96,500 টাকা আছে, এর মানে তুমি কি চিন্তা করতে পারো বলো তো, তোমার কাছে কিন্তু 1 লাখ টাকা আছে, তাই না। 96,500 আর 1 লাখ কত, তোমার কাছে যদি আমি বলি হচ্ছে 96,500 টাকা আছে, তুমি কিন্তু তোমার দরকার কোনো জায়গায় 1 লাখ টাকা, তুমি বলবা হচ্ছে না মানে একদম জরুরি দরকার 1 লাখ টাকা, তুমি রিল্যাক্স থাকবা হচ্ছে কি না আমার কাছে কি আছে 1 লাখ টাকা আছে, 96,500 টাকা মানে কি আছে 1 লাখ টাকা আছে। তাহলে তুমি এটাকে কি চিন্তা করতে পারো, 1 লাখ চিন্তা করতে পারো। এটাকে যদি আমি 1 লাখ চিন্তা করি তাহলে কি দাঁড়ায় 96,500কে, তাহলে 63.5 ইন্টু 2, আর এটা কত হয়ে যাবে 1 লাখ, 1 লাখ মানে কত 10⁵। তাহলে এটারে যদি এমনি উপরে এটারে যদি 2 দিয়ে ভাগ করি 23.5, 63.5, এটা কত হয় 32 দশমিক সামথিং হবে, ঠিক আছে, 32 দশমিক ধরো সামথিং, তাই না। 60 মানে কত 32 কোথা থেকে হয়, হ্যাঁ 32, তো এটা কত তোমার অ্যারাউন্ড কত 32-এর মতো কিছু, ইন্টু কত হয়ে যায় 10⁻⁵, অ্যারাউন্ড 32 দিলাম, মানে এটা হচ্ছে কি এই 63-রে ভাগ করতে পারতেছি না আর কি, যা বুঝলাম 30, তো তাহলে এটা কত হয়ে যায় 1 পয়েন্ট মানে 31 দশমিক সামথিং, আমি ধরো 32 ধরলাম, বিষয় বুঝতে পারছো। তাহলে 32 ইন্টু 10⁻⁵, এর মানে কত আসে এটা তোমার 32, যেটা, এটাকে যদি আমি এইদিকে পয়েন্ট নিয়ে আসি, এই ধরো 3.2 লিখতে চাই, তাহলে এটা কি দিয়ে গুণ করতে হবে, তোমার 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে ইন্টু 10⁻⁴। তো এখানে তো অপশন মিলে না, আমার তো মনে হচ্ছে এটা কোনোটিই না, তাই না। বিষয়টা কি হবে 3.2 ইন্টু 32 ইন্টু 10⁻⁵, অথবা 3.2 ইন্টু 10⁻⁴, এখানে নাই, কোনোটিই নয়। কিন্তু তোমরা সি কেন দিচ্ছ, এবার ক্যালকুলেটারের সাহায্য নিয়ে দেখি তো কোথাও ভুল করছি কিনা। 63.5 ডিভাইড 2 করলে কত হয় 31.75, এর মানে অ্যারাউন্ড 32। তোমরা সি কেন দিছো বলো তো, 3.29 ইন্টু 10⁻⁴, নাই তো, তোমরা সি কেন দিছো বলো তো, সি তো হচ্ছে 10⁻⁶, ডি হবে।
ও তোমরা বুঝছি তোমরা কেন এরকম এতজন এই ভুলটা করে, দেখো তো 32 ইন্টু 10⁻⁵, এটাকে আনতে গেলে এটা কি 10⁻⁶ হয়ে যায়, এটা 10⁻⁴ হয়। বুঝতে পারছো মনে হয়। কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাড বিদ্যুৎ চার্জ চালনা করলে কত মোল কপার জমা হবে একটু দেখো। তাহলে এবার দেখো তো 2 ফ্যারাড বিদ্যুৎ থেকে এটা কত হয় 1 মোল, তাহলে 1 ফ্যারাড থেকে কি হবে বলো তো 0.5 মোল। ঠিক আছে 0.5 মোল কপার কিসে যুক্ত হবে, এটা কিসে যাবে, ক্যাথোডে যাবে, তাহলে 0.5 মোল এট ক্যাথোড, 0.5 মোল এট ক্যাথোড। তো জিনিস বুঝতে পারছো মনে হয়। আর দুইটা করে ফেলি, সহজ হলো, আর দুইটা করে ফেলি। 1 মোল কপার ক্যাথোডে সঞ্চিত হতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন সিইউতে আসছে, তো বুঝতেই পারছো এটা এখন লিখা মানে টাইম নষ্ট। কপার 2+, এখান থেকে কি হবে 2 ইলেকট্রন, আর এখানে কি পেয়ে যাবা তুমি কপার, তাহলে এখানে কি হয়ে যায় বলো তো 2 ফ্যারাড। ঠিক আছে 2 ফ্যারাড বিদ্যুৎ প্রয়োজন। বিষয়বস্তু এগুলো হচ্ছে একদম সহজ, এগুলোর জন্য টাইম নষ্ট করা হচ্ছে একদমই দরকার নেই, তো বুঝতে পারছো মনে হয়। তবে এই সহজ জিনিস আসছে আমরা পরীক্ষায় সহজ পারিনি, এটা দেখো মেনি টাইমস এমএমটি কোয়েশ্চেন বলছে হচ্ছে কপার 2 দ্রবণের মধ্য দিয়ে অর্ধ ঘন্টা যাবত, এর মানে হাফ আওয়ার মানে কত তোমার 1800 সেকেন্ড, কিন্তু এটা হচ্ছে আই, কি পরিমাণ কপার সঞ্চিত বা দ্রবীভূত হবে। তাহলে একটু দেখো তো কপার 2++ টু ফ্যারাড মানে কত বলো তো 2 × 96,500, এত 2 × 96,500 যদি দিই তখন হচ্ছে এত গ্রাম জমা হবে। এবার তোমার এখানে কি আছে, এখানে কিউ সমান আছে 1800, কিউ সমান কি আইটি, মানে একটু জিনিসটা বুঝো, আমি মনে হয় ফার্স্ট পড়াচ্ছি, একটু ঠান্ডা হয়ে এখানে, ঠিক আছে একটু স্লো যায় এটা। তাহলে এটা হচ্ছে কত 10 × 1800, × 10⁴ কুলম। তো এখানে কত 2 × 96,500 কুলম হতে কপার সঞ্চিত হয় কতটুক 63.5 গ্রাম। এগুলো তো একদম মানে খাটাই মার্ক দেয়া, ব্যাপক খাটাখাটনি করতে হবে তোমাকে এইসব মার্ক পেতে। 1.8 × 10⁴ কুলম হতে তুমি কি পরিমাণ পাবা 63.5 to 1.8 into 10⁴ বাই 2 ইন্টু কত 96,500, ঠিক আছে 2 × 96,500। একটু দেখো এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান হচ্ছে 10⁵ 1 লাখ লিখতে পারি, তাহলে এটার সাথে এটা কাটা গিয়ে কত হয় 10, ঠিক আছে এটার সাথে এটা কাটা গিয়ে কত হয় 10, এটা আছে কত 1.8 মানে অলমোস্ট 2, এই দুইটারে কেটে দিই, এত মানে তুমি কি বলা যায় এত মানে ভদ্রতা করে এখানে পারবা না, 1.8 এর সাথে 2 কেটে দিবা, বিষয়বস্তু প্রায় হচ্ছে 2, মানে এটা শুধু রেখে কি করবা, এই যে দেখো এটা কি কাটা গেলে আর কতই হবে, মানে ডিফারেন্স আর কতটুক 1 এর জায়গায় আর কিছু হবে, তাহলে 10 দিয়ে ভাগ করলে কি হবে 6 পয়েন্ট সামথিং আসবে, 6 পয়েন্ট সামথিং আসবে। ঘটনা বুঝে গেছো নাকি বুঝো নেই, ঘটনা বুঝছো নাকি ঘটনা বুঝো নেই, না অনেকে এখানে খুঁজবে 1.8, আর এটাতে 96,500, 1 লাখ লিখতে যদি এত ভয় পাও তাহলে তো আর ডিউতে চান্স পাবা না, বিষয় বুঝছো, এটাকে কি করে দিবা এত লিখে দিবা, তাহলে এটাকে ভাগ হচ্ছে কত 10 দিয়ে, তাহলে 6 পয়েন্ট সামথিং শেষ। তোমাদের ফেসবুকে দেখছি হচ্ছে মানে পড়ালেখার কমেন্ট দেখার জন্য আমি বারবার তাকাই, তোমরা দেখি হচ্ছে নিজেদের মধ্যে একটা গন্ডগোল করে বেড়াচ্ছ, নিজেরাই কমেন্ট, কয়েকজন আছে নিজেরা কমেন্ট করছো, ওদের আর কয়েকজন এসে ঝামেলা করছো, আলটিমেট লাভ কি হচ্ছে বুঝতে পারছি না, যারা অ্যান্সার দিচ্ছ তারা ঠিক আছে, ওকে এটুক আমরা সবাই বুঝছি, ঠিক আছে এটুক সবাই বুঝছি।
এবার আমি একটু এটার ওয়ার্ম আপ করাইনি, এটা হচ্ছে কি দেয়া আছে, প্রমাণ বিজারণ বিভবের একটা সিরিজ দেয়া আছে। আচ্ছা এটা কি কাছাকাছি উত্তর হয়নি, 6 পয়েন্ট কিছু একটা হয়নি এটা? তো দেখো তো, দেখি তো, একটু চেক করে নি, মানে বেশি ডিস্টেন্স হয়ে গেছে কিনা ভ্যালুগুলোর। 2 × 96,500 5.92 আসে আসলে। তো এখানে নান অফ দিস রেখে একটা ভেজাল করে দিছে আর কি। এটা আসলে মানে তোমার যে হিসাব, তোমার হাতে ক্যালকুলেশনটা কবে আসছে, ও বুঝতে পারছে এটা কবে আসছে, দেখো এটা আসছে হচ্ছে আসলে অনেক আগে, তখন ক্যালকুলেটার ইউজ ছিল। বাট এখন যদি দেয় তোমাকে কিন্তু এরকম নান অফ দ্য দিস এরকম ক্লোজ রাখবে। তোমাকে এখন যদি দেয় এখন হবে কিন্তু এটার উত্তর দেখো, এটার উত্তর হবে নান অফ দ্য দিস। বাট অ্যাট প্রেজেন্ট যদি আসে তোমাকে কিন্তু এরকম নান অফ দ্য দিস দিয়ে দিবে না, কারণ তুমি তাহলে হিসাব করবা কেন বলো তো? মানে বিষয় বুঝতে পারছো? এটা হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে আগের কোয়েশ্চেন, সেই জন্য তোমার কি দিছে, নান অফ দ্য দিসটা রাখছে। এট প্রেজেন্ট যখন আসবে তোমার অ্যান্সারগুলো থাকবে এরকম, একটা 0.6, একটা 1.5, একটা 6.3 বা 6 এর কাছাকাছি, আরেকটা ধরো থাকবে হচ্ছে 8, বা ধরো থাকবে হচ্ছে কি 2। আশা করি ঘটনাটা বুঝতে পারছো। মানে এখানে কেন, কারণ এটা হচ্ছে আগের কোয়েশ্চেন, তোমার হাতে ক্যালকুলেশন যখন আসছে তখন তুমি এই ক্লোজ 6.3 আর 5.9 এটা তোমার সাধ্য নাই, এটার জন্য ক্যালকুলেটার লাগবে। মানে এটা করতে গেলে বা এমন টাইম লাগবে তোমার আরো 3টা এমসিকিউ হচ্ছে মিস হয়ে যাবে। বিষয় বুঝছো? অ্যাট প্রেজেন্ট এগুলা দিবে না, মানে অ্যাট প্রেজেন্ট এত ক্লোজ অপশন দিবে না, একটা নান অফ দ্য দিস একটু এদিক হয়ে গেলে, তো এখন এটা দিবে না, এখন এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। প্রমাণ বিজারণ বিভব হচ্ছে তোমার কি 25°C বা সক্রিয়তার সিরিজ। তাহলে এখানে কি হয়ে যায়, এই সিরিজে যত উপরে থাকে তত শক্তিশালী বিজারক, আর যত নিচে যাওয়া যায় তত এটা কি হয়ে যায় তোমার শক্তিশালী জারক হয়, তাই না? বিজারণ বিভব, এই যে দেখো বামে ইলেকট্রন থাকলে বিজারণ, বামে ইলেকট্রন থাকলে আমার কি হয়, বিজারণ। তো একটু দেখো আমি নার্স ইকুয়েশনে যাওয়ার আগে তোমাদের আরেকটু রেডি করে আসি, জাস্ট আরেকটু রেডি করে আসি, কারণ নার্স ইকুয়েশনটা আর না হয় বুঝতে শুরুতে একটু ঝামেলা হতে পারে, একটু পর আবার পুরো বুঝে যাবা। ওকে, এটা একটা যদি সেল হয়, এখানে এখানে এটা হচ্ছে অ্যানোড সাইড, এটা হচ্ছে ক্যাথোড সাইড, তোমরা কি সেল রিঅ্যাকশন লিখতে পারবা? এখানে আমার বিক্রিয়ক আছে কয়টা, উৎপাদ আছে কয়টা, প্রোডাক্ট আছে কয়টা, আমাকে একটু বলো। এখানে আমার রিঅ্যাকট্যান্ট আছে কয়টা, এখানে আমার রিঅ্যাকট্যান্ট আছে কয়টা বলো তো? একটা হচ্ছে জিঙ্ক আর একটা হচ্ছে কি কপার 2+, একটা আছে কি জিঙ্ক আর একটা আছে কি বলতো কপার 2+, আর প্রোডাক্ট আছে কি বলতো জিঙ্ক 2+, আর একটা আছে কি কপার। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি প্রোডাক্ট। তাহলে এখানে কি হবে, জিঙ্ক প্লাস কপার 2+, এখান থেকে কি হয় জিঙ্ক 2+ প্লাস কপার। আর বিষয় বুঝছো, আমার বিক্রিয়ক হবে কি, বামেরটা বিক্রিয়ক, মনে রাখবা বামেরটা, এই দুইজনের মধ্যে বামেরটা বিক্রিয়ক, এই দুইজনের মধ্যে বামেরটা বিক্রিয়ক, তাহলে বিক্রিয়ক বসেছে জিঙ্ক আর হচ্ছে কপার 2+, প্রোডাক্ট কি হবে জিঙ্ক 2+ আর হচ্ছে কপার। আশা করি বুঝতে পারছো? ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই কয়টা ইলেকট্রন দিচ্ছে, 2+-এ দুইটা ইলেকট্রন নিচ্ছে, মানে কোনো আলাদা ব্যালেন্স করার দরকার নেই, তাড়াহুড়া করার আজকে কোনো দরকার নেই। এরপর যেহেতু বেশি প্র্যাকটিস করানোর ইচ্ছে নিয়ে নামছি, সেজন্য একটু ফাস্ট পড়াচ্ছি, খুব বেশি না মনে হয়। আশা করি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না, ইজি জিনিসগুলো আমি ফাস্ট পড়াইছি। তো এখানে কিউ নামে আমি একটা টার্ম লিখছি, তোমরা এখানে বলো সাম্যধ্রুবক লিখতে পারবা? এখানে এখানে সাম্যধ্রুবক কি তোমরা লিখতে পারবা? পারবা। সাম্যধ্রুবকে কি হবে, জিঙ্ক 2+ ইন্টু কি কপার, এখানে কি হয়ে যাবে বলো তো, জিঙ্ক ডিভাইড কি কপার 2+। এবার আমাকে বলো এগুলো কি সলিড, এটা কি সলিড, এটা হচ্ছে অ্যাকোয়াস, এটা হচ্ছে অ্যাকোয়াস, এটা হচ্ছে সলিড। ঠিক আছে, এটা কি হবে 1, এটা হবে কি 1। এখানে হবে কি এত, এরূপ বুঝতে পারছো? সলিডের ক্ষেত্রে আমরা কি ধরে নিই, সাম্যাবস্থায় পড়ছি 1 ধরে নিই, এর ক্ষেত্রে ওর ঘনমাত্রাটা আলটিমেটলি চেঞ্জ হয় না আর কি। এটা হচ্ছে ওই যে গ্রাম পার সিএম কিউব, এর মানে হচ্ছে মোল পার লিটার, এটা সবসময় কি থাকে, কনস্ট্যান্ট থাকে, এটাকে আমরা কি ধরে নিই 1 ধরে নিই। আচ্ছা তোমরা কি এটুক বুঝছো, এটুক বুঝছো? দেখে বলো তো কে সমান আমরা কি লিখতে পারি, প্রোডাক্ট জিঙ্ক 2+ ইন্টু কপার ডিভাইড কি হয়ে যাবে জিঙ্ক ইন্টু কপার 2+, এটা লিখছো তাই না, সুন্দর মতো এটা লিখছো। এই যে মনে আছে তোমাদের, এটা PCl5 যদি হতো তাহলে তুমি কি লিখতা, এখান থেকে PCl3 প্লাস
Cl2, তাহলে K সমান সমান কি লিখে ফেলতা তোমার PCl3 এর প্রোডাক্টের, এর মানে এর PCl3 এর ঘনমাত্রা ইনটু Cl2 ডিভাইড কি PCl5। ঠিক আছে, এইভাবে লিখতা। বিষয় মনে আছে নাকি মনে নেই? বিষয় মনে আছে মনে হয়। ঠিক আছে, এইভাবে লিখতা। এবার দেখো এখানে একটা ঝামেলা আছে, তুমি এখনো কিন্তু জানো না এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে কিনা। মানে বিক্রিয়াটা আছে কিন্তু বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছেছে কিন্তু তুমি এটা জানো না, এটা কিন্তু একদম নিশ্চিত না কিন্তু তুমি। তাহলে এটা যখন নিশ্চিত না হয় তখন সাম্য ধ্রুবক লেখা যায় না, তখন যেটা লিখতে হয় এটাকে বলা হয় কিউ। কিউ মানে কি বিক্রিয়ার কোশেন্ট বলে। তোমরা একটু করে এই জিনিসটা শুনছো, ঠিক আছে? কিউকে কি বলে বলো তো? বিক্রিয়া অনুপাত, বিক্রিয়ার কোয়েশ্চেন্ট কিউ বলে। তাহলে এখানে কি লেখা যাবে না? সাম্য ধ্রুবক লেখা যাবে না, কারণ আমি এখন নিশ্চিত না যে এটা সাম্য অবস্থায় আছে কিনা। এটুকু লিখতে পারছো সবাই? আমি আরেকটা লিখি তোমাদের জন্য, ব্যাপারটা ইজি হবে। শুরুতে একটু কঠিন লাগবে, একটু পরে আমি এতগুলো এক্সাম্পল পড়াবো, এটা ইজি হয়ে যাবে। এটা একটু দেখো তো, এটা একটু দেখো তো, এটা কি হবে? জিঙ্ক থেকে জিঙ্ক 2+, সিলভার প্লাস থেকে সিলভার। তোমরা আমাকে বলো আমি সেল রিঅ্যাকশনটা লিখতে পারবো কিনা, এটা আমাকে একটু বলো। এখানে বিক্রিয়ক কে আছে সবাই বলতে পারবা? একটু মুখে কথা বলো। দেখো বিক্রিয়ক কে আছে বামের জন, জিঙ্কের সাথে সিলভার প্লাসের বিক্রিয়া হয়েছে, প্রোডাক্ট কি পেয়েছি জিঙ্ক 2+ আর কি পেয়েছি সিলভার। তাহলে এখানে কি পাবার? এটা ব্যালেন্স, এটা দুইটা ইলেকট্রন দিচ্ছে, এটা একটা ইলেকট্রন। তাহলে এ সাইড যেটা আছে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এবার দেখো তো এখানে কি আমরা সাম্য ধ্রুবক লিখতে পারি? পারি। কে লিখতে পারি। এবার বলো আমরা কি কে লিখবো? কে লিখবো না, আমরা কি লিখবো বলো তো? কিউ লিখবো। কে এর মতোই জিনিস, বাট বিক্রিয়াটা কি আছে কিনা সাম্য অবস্থায় নিশ্চিত না থাকলে আমি কি, এমনও হতে পারে সাম্য অবস্থায় আছে, তখন আমি কি লিখবো? কিউ। যদি সাম্য অবস্থায় থাকে তাহলে তো কিউ আর কে সমান হয়ে গেল। তাহলে এটা হচ্ছে জিঙ্ক 2+। আমি সিলভার লিখবো না, এরপরও তোমাদের বোঝানোর জন্য লিখতেছি, কারণ এটা তো সলিড, এটা লেখার দরকার নেই। এখানে কি জিঙ্ক ইনটু এটা কি হয়ে যাবে? সিলভার প্লাস স্কয়ার। তাহলে এখানে কি হয়ে যায়? জিঙ্ক 2+, এত। এটুকু কি আমরা বুঝতে পারছি? রাইসা বলেছে আমি যে বইয়ের পিডিএফ দিয়েছিলাম এটা মার্ক করা সব লাইন কি মুখস্থ করতে হবে কিনা। এটা যদি সব লাইন পড়ো তোমাকে সব লাইন লাগবে না, যদি পড়ে ফেলো তাহলে মনে রাখবা হচ্ছে তোমার একদম মেডিকেল সহ হয়ে যাবে, তোমার সব লাইন লাগবে না। আমি একদম পুরা বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো দিয়ে দিছি, তুমি হচ্ছে সিলেবাসে যেগুলো আছে ওইগুলো পড়বা। আমি করছি কি পুরা বইয়ের একদম মেডিকেলের জন্য যতটুকু লাগবে অতটুকু দিয়ে দিছি। বিষয় বুঝতে পারছো? তোমার ওইটার পিছনে বেশি টাইম ইনভেস্ট করা ইনভেস্ট করবা, আর ওই লাইনগুলো অ্যাট এ গ্লান্স তুমি ধরো আজকে চিন্তা করলে হ্যাঁ 30 মিনিট একটু দেখে নিই না কি ওয়ার্ডগুলো কি আছে। তাহলে এবার একটু আমরা এটাতে আসি। ধরো আমি দিলাম হচ্ছে কি ম্যাগনেসিয়াম, তাহলে এখানে কি হয়ে যাবে তোমার? সলিড, এটা কিন্তু সলিড। ও আমি এটা একদম তো সেল রিঅ্যাকশনে আগে লিখে ফেলছি, যাক আমি এটা নাই করে দিই। ম্যাগনেসিয়াম থেকে ধরো তোমার কি দেয়া আছে, সেল রিঅ্যাকশনে দেয়া থাকতে পারে ম্যাগনেসিয়াম 2+, আর এখানে কি দেয়া আছে বলো তো? অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম। তো এখন আমার বিক্রিয়ক কে কে আছে সবাইকে বলতে পারবা? বিক্রিয়ক হচ্ছে বামের জন বিক্রিয়ক, এই দুইজন হচ্ছে বিক্রিয়ক আর এই দুইজন হচ্ছে কি প্রোডাক্ট। তাহলে আমি যখন সমীকরণটা লিখবো আমার কি হয়ে যাচ্ছে এখানে?
এত। তাহলে এ কয়টা ইলেকট্রন দিচ্ছে? দুইটা। এ কয়টা ইলেকট্রন নিচ্ছে? তিনটা ইলেকট্রন নিচ্ছে। বিষয় বুঝতে পারছো? তাহলে এবার এরে গুণ করবে কত দিয়ে? যদি এমন হয় যে এই দুইটা দিচ্ছে, তিনটা নিচ্ছে, একে ব্যালেন্স করার জন্য কি করতে হবে? এরে গুণ করতে হবে 3 দিয়ে, একে গুণ করতে হবে 2 দিয়ে। এই জিনিসটা অনেকে এখন বুঝবে না, সেই জন্য আমি আবার ভেঙে বুঝাই দিচ্ছি, একটু দেখো। তাহলে ম্যাগনেসিয়াম যতগুলো আছে সবগুলোর সামনে কি দিয়ে দিবা? 3 দিয়ে দিবা। আবার এখানে যতগুলো আছে সবগুলোর সামনে, অ্যালুমিনিয়ামের সামনে কি বসে যাবে? 2 বসে যাবে। আমি একটু ভেঙে লিখে দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। মানে তোমার লিখতে হবে এরকম শর্টে লিখে ফেললে তোমার জন্য টাইম সেভ, যদি ভেঙে লিখতে না বলে আর কি। তো একটু দেখো তো, এখানে আমি বোঝানোর জন্য ভেঙে লিখে দিচ্ছি। এখানে ম্যাগনেসিয়াম কি করছে? দুইটা ইলেকট্রন দিল, তাহলে ম্যাগনেসিয়াম 2 প্লাস 2 ইলেকট্রন। আর এখানে কি হবে? অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস। এবার দেখো তো, একে যদি ব্যালেন্স করতে হয়, এখানে দুইটা এখানে তিনটা, তাহলে এর গুণ করতে হবে 3 দিয়ে, এর গুণ করতে হবে 2 দিয়ে। তাহলে এই জিনিসটা কি দাঁড়ায় আমার? জিনিসটা কি দাঁড়ায় একটু দেখো তো। 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন কাটা। তাহলে এখানে কি হয়? 3 ম্যাগনেসিয়াম প্লাস কি হয়ে যাবে? 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস। এটা একদম সহজ, মানে এটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসে তোমরা দেখবে অনেক কম কোয়েশ্চেন। আমি এতদিন যা পড়ে সেখান থেকে, কিন্তু এটা থেকে আসতে পারে। মানে তোমার যখন অ্যাডমিশনে যাবা, তুমি আসে না বললে কিন্তু হবে না, এই জিনিসটা তোমাকে জেনে যেতে হবে। নার্স ইকুয়েশন তোমার সিলেবাসের মধ্যের জিনিস, তো এটা থেকে তোমার আইডিয়া করা লাগবে, মানে এটা থেকে কোয়েশ্চেন দিতেই পারে, সিলেবাসের ভিতরের জিনিস। তাহলে কিউ সমান হচ্ছে কি হয়ে যাবে? এবার একদম ইজি, আমি যখন করাবো দেখবে একদম ইজি। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? ম্যাগনেসিয়াম 2 প্লাস এটার উপর কিউব, অ্যালুমিনিয়াম এটার উপর কি আজকে এটা লিখার দরকার আছে? এটা এমনি লিখতেছি, ম্যাগনেসিয়াম এটা লিখার দরকার আছে? এটা হচ্ছে সলিড, আয়নটা লিখবা শুধু। তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে হবে অ্যালুমিনিয়াম 3 প্লাস এটার উপর কি স্কয়ার। তাহলে আমি পরের লাইনে এটারে কি লিখে দিই? এত, ঠিক আছে, এটা লিখে দিচ্ছি। মোটামুটি বুঝতে পারছো? আমি আরেকটা গ্যাস দিয়ে লিখি, তাহলে আরেকটু ভালো বুঝতে পারবা। লিখা হয়ে গেছে মনে হয়। আমি ওয়েব অ্যাপে চলে যাই আসলে, ওয়েব অ্যাপের কমেন্ট পড়েন। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েব অ্যাপে যে ফেসবুকে এমন তাগায় কোনো লাভ হচ্ছে না। এবার একটা গ্যাস নিয়ে পড়াই, ধরো হচ্ছে কি জিঙ্ক। ঠিক আছে, জিঙ্ক, আর এখানে ধরো দিয়ে দিলাম হচ্ছে হাইড্রোজেন। গ্যাস থাকলে এর পাশে কি দিয়ে দিলাম? প্লাটিনাম, যাতে ও প্লাটিনামে অ্যাবজর্ব হতে পারে। তাহলে এখানে বিক্রিয়ক কে কে আছে? বিক্রিয়ক আছে জিঙ্ক আর হচ্ছে কে এইচ প্লাস, বামের জন হচ্ছে বিক্রিয়ক। আর এইচ প্লাস হচ্ছে আমার বিক্রিয়ক। H2। এবার একটু দেখো তো, H2 হতে গেলে আমার H প্লাস কয়টা লাগবে? দুইটা। এবার এ কয়টা ইলেকট্রন দিচ্ছে? জিঙ্ক দুইটা ইলেকট্রন দিচ্ছে। এ কয়টা ইলেকট্রন নিচ্ছে? একটা একটা করে। দুইজন কয়টা নিচ্ছে? দুইটা। এর মানে কোনো সলভ আলাদা করে কি করার দরকার নেই, তোমার ওই যে সমতা করার দরকার নেই। তাহলে এখানে কিউ সমান কি হবে? মানে বুঝছো, এটা অলরেডি কিন্তু ব্যালেন্সড হয়ে গেছে। এই দুইটা ইলেকট্রন দিচ্ছে, এই দুইটা ইলেকট্রনই নিচ্ছে, তাহলে আর কোনো আলাদাভাবে ব্যালেন্স করার দরকার নেই। জিঙ্ক 2 প্লাস, যদি গ্যাস থাকে গ্যাসের নিতে হবে প্রেসার। যদি গ্যাস থাকে গ্যাসকে কিন্তু বাদ দেওয়া যাবে না। সলিড থাকলে সলিডকে বাদ দিচ্ছি না, সলিডেরটা কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। গ্যাস থাকলে গ্যাসের প্রেসার যা আছে ওইটা নিতে হবে, যদি দেয়া না থাকে তখন 1 atm ধরে নিব। ঠিক আছে, গ্যাস থাকলে কি করতে হবে বলো তো? গ্যাসের প্রেসারটা নিতে হবে। তাহলে এখানে কি হবে? জিঙ্ক 2 প্লাস ইন্টু প্রেসার অফ হাইড্রোজেন। ঠিক আছে, এখানে জিঙ্কেরটা কত? 1। জিঙ্ক হচ্ছে সলিড, ওরটা কি হয়ে যাবে? 1। তাহলে এখানে কি থাকবে?
প্লাস এত। তো অনেকে হয়তো চিন্তা করতে পারো, যদিও চিন্তা না করলে তোমার কাজ হয়ে যাবে, এরপরে চিন্তা করতে পারো এখানে ঘনমাত্রা এবং প্রেশার সব একসাথে। এর কারণ হচ্ছে এগুলোর কোনো ইউনিট নেই, এগুলোর কারণ হচ্ছে এগুলোর কোনো ইউনিট নেই। এই জিনিসগুলো সাম্যধ্রুবক বলো, এরপর কোয়েশ্চেন বলো, এগুলোর কোনো একক নেই। এরা যখন এইভাবে বসাচ্ছে, এটা আসলে আমরা একটা জিনিস বুঝাচ্ছি, বসাচ্ছি, এটা হচ্ছে সক্রিয় ভর। তো এখানে যখন বসাচ্ছি অ্যাক্টিভিটি, সক্রিয়তা, অ্যাক্টিভিটি যখন বসাচ্ছি, এটা স্ট্যান্ডার্ডের সাথে, এর মানে এক মোলারের সাথে এটাকে অনুপাত হিসেবে বসানো হচ্ছে। এটা কিন্তু তখন আর কি নেই, কোনো একক নেই, এটাকে এক এটিএম এর সাথে অনুপাত করে বসানো হচ্ছে। এর মানে এটিএম কাটা, এগুলো কিন্তু কি নাই বলতো, কোনো একক নেই। মানে এটা যে আমরা লিখছি সহজে, এটা তোমাদের বোঝানোর জন্য। তো এই জিনিসটা আর আসলে ওইভাবে তোমার বুঝে লাগবে না। এগুলো হচ্ছে এককবিহীন কোয়ান্টিটি। এখানে হচ্ছে প্রেশার বসাচ্ছ বা এ বসাচ্ছ, এগুলো আসলে কোনো এককই নেই, এটিএমও নাই, এখানে কি নেই, মোল পার লিটার, মোল পার লিটারের স্কেয়ার, এগুলো আসলে কোনোটাই ভ্যালিড নেই। ঠিক আছে, একটু লিখে রাখো। তাহলে প্রেশার থাকলে এটা বসাবা, সলিড থাকলে এটা বসাবা না কেন, কারণ এটা একক হয়ে যায়। তাহলে বসালে তুমি আরেক লাইন বেশি লিখে এটা নাই করে দিলা, শেষ, এটুক। এবার একটু দেখো, আমি আবার শুরু থেকে আসি। এটার জন্য নার্নস্ট ইকুয়েশনটা কি হবে? এটার জন্য তোমাকে নার্নস্ট ইকুয়েশনটা লিখতে হবে। নার্নস্ট ইকুয়েশন হচ্ছে একদম সহজ। নার্নস্ট ইকুয়েশনটা লিখতে হবে, এই 4-5টা উদাহরণের জন্য লিখলে তোমার হয়ে যাবে নার্নস্ট ইকুয়েশন। শুরুতে কঠিন মনে হয়, আমি যখন এইচএসসিতে ছিলাম আমারও কঠিন মনে হয়েছে। গত বছর যারা ভার্সিটিতে ভালো করছে ওদের শুরুতে অবশ্যই কঠিন মনে হয়েছে। এফআরবিতেও শুরুতে যারা পড়ছে কঠিন মনে হয়েছে, পড়ানোর পর দেখে এটা একদম ইজি। একটু জাস্ট মনোযোগ দিয়ে শোনা, এরপর হচ্ছে লিখা, তাহলে দেখবা হচ্ছে হয়ে যাবে। হ্যাঁ, এই টাইপের কোয়েশ্চেন খুব কমই আসছে, ওই যে সারিয়ার বলছে। তো এই জিনিসটা হচ্ছে জেনে রাখতে হবে, খুব কমই আসে, কিন্তু আসে নাই এটাও কিন্তু কেউ বলতে পারছি না। তো এটা যদি পড়ে না যাও আবার বিপদ। ঠিক আছে, সিলেবাসের টপিক, একদম সিলেবাসের টপিক। বোর্ড পরীক্ষা আবার এই কোয়েশ্চেন ভালোই আসছে, বোর্ড পরীক্ষা এই কোয়েশ্চেন আসছে। তো এটা হচ্ছে জানা লাগবে। একটু দেখো এমসিকিউটা কিভাবে আসে, এটা পরে দেখো। এমসিকিউ তো আসবে রিটার্নে, তোমাকে বলবো হচ্ছে কোনো একটা সেলের জন্য নার্নস্ট সমীকরণ কোনটি। তোরা এই রকম একটা সেল দিয়ে তোমাকে বলবে সঠিক নার্নস্ট সমীকরণ কোনটি। তাহলে এখানে নার্নস্ট সমীকরণ কি হবে? ই সেল সমান সমান, একটু দেখো, ই সেল সমান সমান, মুখে বলো, ই সেল সমান সমান ই নট সেল মাইনাস RT বাই NF মাইনাস RT বাই NF ইন্টু ln কিউ। কি বললাম? ই সেল সমান সমান ই নট সেল, ই নট সেল সমান আমরা বাইর করি ওই যে ই নট অফ অ্যানোড প্লাস ই নট অফ ক্যাথোড। ই নট সেল গতদিন বের করা শিখছি। ই নট সেল মাইনাস RT বাই NF ইন্টু ln কিউ। বা তোমাকে ডিরেক্টলি এটা বলে দিবে কোনটি নার্নস্ট সমীকরণ। নার্নস্ট সমীকরণ হচ্ছে ই সেল সমান সমান ই নট সেল মাইনাস RT বাই NF ইন্টু ln কিউ। তাহলে এখানে কি হয়? ই নট সেল হয় মাইনাস, এখানে কি বসে দিতে পারো? RT বাই NF। ঠিক আছে, এখানে তুমি কি বসাতে পারো? RT বাই NF ইন্টু ln কিউ। কিউ মানে এই বিক্রিয়ার জন্য কি হয়ে যাচ্ছে? কিউ মানে এই বিক্রিয়ার জন্য হচ্ছে জিঙ্ক 2 প্লাস ডিভাইড কপার 2 প্লাস। তাহলে তোমার অপশনে অনেক কিছু থাকবে। সেল সমান ই নট সেল ইন্টু মাইনাস ln জিঙ্ক 2 প্লাস বাই এত, RT বাই NF খাই ফেলছে। এরপর ই সেল সমান ই নট সেল RT বাই F ইন্টু ln এত বাই এত, এত থাকবে, এগুলা থাকবে বিভিন্ন। তাহলে এবার দেখো তো, এখানে যদি তুমি ভ্যালুটা বসাও RT বাই NF, এগুলোর ভ্যালু কি হবে? এটার ভ্যালুটা কি হবে আমি একটু লিখে দিচ্ছি। আর এর ভ্যালু হচ্ছে 8.314। টি এর ভ্যালু দেয়া থাকবে, যদি দেয়া না থাকে 298 কেলভিন, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এন মানে কয়টা ইলেকট্রন এখানে আদান প্রদান হচ্ছে? এই দুইটা ইলেকট্রন দিচ্ছে, এই দুইটা ইলেকট্রন নিচ্ছে। এর মানে এন মানে হচ্ছে ইলেকট্রনস ইনভলভ ইন রিঅ্যাকশন। এফ মানে কত? 96,500 কুলম্ব। শেষ। জিঙ্ক 2 প্লাসের কোনো মাত্রা, কপার 2 প্লাসের কোনো মাত্রা দেয়া থাকবে। তোমাকে এমসিকিউর জন্য এত কিছু জানা লাগবে না, এগুলো ঘনমাত্রা দেয়া থাকবে। বিষয় বুঝতে পারছো? আমি যখন করাবো তখন বুঝতে পারবা। ঠিক আছে, তো এখানে আবার হচ্ছে তুমি লগ দিয়েও করতে পারো। তুমি এই জিনিসটা হচ্ছে লগ দিয়েও করতে পারো। এই যে দেখো, ই সেল সমান সমান ই নট সেল মাইনাস RT বাই NF। এটা হচ্ছে ln এর টার্মটা তোমাদেরকে দেখাইছি। এবার দেখো তো, এখানে আমি বসাই দিচ্ছি 8.314 ইন্টু, আমি ভ্যালুগুলো একটু বসাই। তো এখানে ধরো 298। টেম্পারেচার ইন জেনারেল তোমার এতই থাকে, মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 আর 30 এন কে এন এর মতো রাখলাম। এটাকে কত বসে দিলাম? এফ কে 96,500। ln কিছু একটা সমান আমরা কি লিখতে পারি বলো তো? 2.303 লগ কিছু একটা, মানে ln কিছু একটা, ln 1 সমান হচ্ছে 2.303
log x ln k সমান 2.303 log k ln ধরো গরু যদি বসাও তাহলে এটা কি হবে 2.303 ইনটু কি log গরু মানে যা বসাবা তাই পাবা তাহলে এখানে কি ln কিছু একটা সমান সমান কি হবে বলো তো 2.303 ইনটু log কিছু একটা এগুলারে যদি তুমি গুণ করে দাও যেমন 2.3 এটার সাথে ধরো 96 এই দুইটা গুণ করে তুমি যদি 96,500 দিয়ে ভাগ করো ভ্যালুটা তোমার পরিচিত 0.05 তো একটু দেখি আমি 8.314 ইনটু 303 ডিভাইড কত 96,500 0.059 ঠিক আছে 0.059 পাবা এটা কতটুকু পাবা ইনট সেল ডিভাইড n ইনটু এটা একটু শুরুতে কঠিন লাগছে আমি জানি ঠিক আছে একটু ঠান্ডা মাথায় করো তো কঠিন জিনিস যখন কঠিন সময় যখন আসবে ঠান্ডা মাথায় করবা ঠিক আছে পরীক্ষার হলেও যখন দেখবো হচ্ছে শুরুতে কিছু কোয়েশ্চেন পারছো না 10টার ভিতর 5টাই পারতেছো ভয়ের কিছু নাই তুমি ভুল দাগাবা না ভুল দাগাতে গেলে শেষ ঠিক আছে তাহলে 0.059 0.59 বা 0.592 পর্যন্ত লিখতে পারো প্লাস ডিভাইড কি কপার 2 প্লাস এভাবে লিখতে পারো এটা তোমার ইকুয়েশনটা নান্স ইকুয়েশন এভাবে দিতে পারে এখানে প্লাস লিখে এই দুইটাকে উল্টে দিতে পারে প্লাস লিখে এভাবে উল্টে দিতে পারে এভাবে দিতে পারে ই সেল সমান ইনট সেল মাইনাস 0.059 তো আজকে বুঝতে পারছো আজকে হচ্ছে লাস্ট ক্লাস আসলে কম আসে কিন্তু একটু মানে এই টপিকগুলো কি লাগবে এমন টপিকটাই কিন্তু পড়াচ্ছি লাগবে না কিন্তু এটা বলছি না আমি ভুলো একবারও বলছি না এই টপিকটা লাগবে না আমি বলছি এই টপিকটা কম আসে কিন্তু একটু কঠিন তাও বলছি বাট লাগবে না এটা বলুন এটা নান্স ইকুয়েশন এখানে লগ বাফারের মতো অ্যাসিড বাই সল্ট বসাই দিও না আবার এটা এখানে কি বসবে বলো তো তোমার জিঙ্ক 2 প্লাস ডিভাইড কি কপার 2 প্লাস যাই হোক আমরা আগে ধীরে ধীরে আগাই আমি একটু টাইম নিয়ে দেখাই পরেরটা আমি একটু টাইম নিয়ে দেখাই এটা একটু কঠিন পরেরটা করলে আর একটু বুঝবা আরো 5% বেশি বুঝবা একটু দেখো আগে নান্স ইকুয়েশন কি হবে এটা বলো নান্স ইকুয়েশনটা মুখে বলো এখানে ইনটু ln কিউ তাই না এবার বলো তো এই বিক্রিয়ার জন্য কিউটা কি হবে তোমার কোশ্চেন আসবে কিন্তু এই বিক্রিয়ার জন্য নান্স সমীকরণ লিখো ডিউতে রিটার্নে দিয়ে দিবে এই বিক্রিয়ার জন্য নান্স সমীকরণ লিখতে তাহলে তুমি কি করে দিবা বলো তো 1 মার্কস দিয়ে দিবে 1 নাম্বার দিয়ে দিবে এখানে তাহলে এখানে কি হবে ln কিউ সমান এই বিক্রিয়ায় কি হয় তোমার এটা কিন্তু লিখতে হবে কিউ সমান কি হয় আমার প্রোডাক্টে থাকে হচ্ছে এই তোমার কি জিঙ্ক 2 প্লাস এটা তো বিক্রিয়ক বামের জন্য হচ্ছে বিক্রিয়ক তাহলে জিঙ্ক 2 প্লাস ডিভাইড সিলভার প্লাস তুমি কিন্তু এটা এখান থেকে দেখে এইটুক না লিখেও বলে ফেলতে পারো তাহলে তোমার প্রোডাক্টে কে থাকবে তুমি একটু শর্টে দেখো তো তুমি এভাবেও লিখে ফেলতে পারো শর্টে প্রোডাক্টে থাকবে জিঙ্ক 2 প্লাস উপরে থাকবে জিঙ্ক 2 প্লাস নিচে থাকবে সিলভার প্লাস দেখো আমি কেমনে করে ফেলছি উপরে থাকবে জিঙ্ক 2 প্লাস নিচে থাকবে সিলভার প্লাস তাহলে এইটা হচ্ছে 2 প্লাস এটা হচ্ছে প্লাস এর মানে ব্যালেন্স করার জন্য এখানে কি দিয়ে দিতে হবে স্কয়ার বিষয় বুঝছো নাকি বিষয় বুঝো নাই বিষয় বুঝছো নাকি বিষয় বুঝো নাই একটু দেখো তো আগে এইটুক বুঝো কিনা আমি আগে এই ধাপ করাই এক ধাপ করে করাই ধরো তোমাকে একটা সেল দিলাম হচ্ছে আমি এরকম ধরো একটা সেল দিলাম হচ্ছে আমি এরকম ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 3 প্লাস এখানে কি হচ্ছে সিলভার প্লাস থেকে সিলভার কিছু না লিখে আমি ডাইরেক্ট নান্স ইকুয়েশন লিখবো কারণ শর্ট লিখার টাইম নেই ই সেল সমান সমান ই নট সেল নান্স ইকুয়েশনটা কি হবে মুখে বলো এটা মুখে না বললে জন্মও পারবে না একদম শিওর থাকো তুমি পড়তেছো তুমি লিখতেছো একবার মুখেও বলো একবার আমি তো বলতেছি কানে যাচ্ছে ই সেল সমান ই নট সেল বাসায় একটু চিৎকার করে বলো ই সেল সমান ই নট সেল মাইনাস RT/NF ইনটু ln কি কিউ ঠিক আছে ই সেল সমান ই নট সেল মাইনাস RT/NF ইনটু কি ln কিউ ই সেল সমান কি হবে ই নট সেল মাইনাস RT আর এর ভ্যালু কত আমরা জানি এমনি জাস্ট বসানোর জন্য বলতেছি তো এমসিকিউ তে এটা লাগবে না RT/NF ইনটু ln কিউ
কিউতে কি হয় বলো তো, তোমার দুইটা আয়নের অনুপাত হবে। তুমি এবার বলো এখানে প্রোডাক্ট কোনটা আমার? প্রোডাক্ট হচ্ছে এটা, হচ্ছে প্রোডাক্ট, এটা কিন্তু রিয়েক্ট্যান্ট, এটা কিন্তু প্রোডাক্ট, রিয়েক্ট্যান্ট হচ্ছে এটা আর এটা, তাহলে প্রোডাক্টে হচ্ছে এটা বাই এটা আর এটা, তাহলে ক্রোমিয়াম 3+ কি হবে আমার প্রোডাক্ট, তাহলে এটা যাবে উপরে, নিচে আসবে কে সিলভার প্লাস। এবার বুদ্ধি করে বলো এখানে আর কিছু দিতে হবে? হবে। এখানে কি আছে তুমি একটু মনোযোগ দিয়ে দেখো তো, এখানে আছে 3+, তাহলে এখানে দিয়ে দিবে 3। দেখছো বুদ্ধি মিলে গেছে। বিষয় বুঝছো নাকি বিষয় বুঝে না? তাহলে এখানে দিয়ে দিবে হচ্ছে 3, তাহলে তোমার আর সেল রিঅ্যাকশন এটা লেখা লাগছে না। এবার একটু দেখো আমি আরেকটা দেখাই, তাহলে আরেকটু ভালো বুঝবা, এগুলো যত করবা তত ভালো বুঝবা। বুঝছো মনে হয়? ঠিক আছে, বুঝছো মনে হয় এটা। আর এর ভ্যালু কত? 8.314। এফ কত? 96,500। এখানে এন এর ভ্যালু কত? এই তিনটা ইলেকট্রন দিছে, তিনজন মিলে তিনটা ইলেকট্রন নিছে, তাই না? এর মানে এন এর ভ্যালু এখানে কত আসবে? 3। এফ কত? 96,500। আর কত? 8.314। টি কত? 298 কেলভিন। এবার দেখো আমি এই উদাহরণটা আমি এত বিক্রিয়া সেল রিঅ্যাকশন লেখা বাদ দিয়ে ওটা বুঝাইছি, ফার্স্টে বুঝাইছি এক স্টেপ, ওইটা এইভাবে বুঝাইছি। এবার আমি সহজে বুঝাই আর এমসিকিউ কেমনে করে ফেলবো। তাহলে ধরো তো হচ্ছে তোমার কি ম্যাগনেসিয়াম, এখান থেকে ম্যাগনেসিয়াম 2+ হচ্ছে, অ্যালুমিনিয়াম এখান থেকে কি হচ্ছে? অ্যালুমিনিয়াম হচ্ছে। এবার তুমি দেখো নার্স ইকুয়েশনটা মুখে বলো, ই সেল সমান ই নট সেল। নার্সের অনেক ইকুয়েশন আছে, পার্টিশন তোমার হচ্ছে ডিস্ট্রিবিউশন, অনেক রকমের ইকুয়েশন আছে। তো এটা হচ্ছে ওর কিসের জন্য? ই নট সেলের জন্য। নার্স ইকুয়েশন ফর ই সেল, ই নট সেল বলছি, ই সেলের জন্য। তো এখানে তোমার কি হবে? RT বাই NF ইন্টু ln। ln তোমার কি হয়ে যাবে? প্রোডাক্টে কে বসবে, মানে উপরে কে বসবে? দেখো আমার এত থেকে এত হচ্ছে, এটা কিন্তু আমার প্রোডাক্ট, বাট এটা কিন্তু আমার রিয়েক্ট্যান্ট। আমার প্রোডাক্টে কে আছে? এটা আছে আর এটা আছে, এই দুটো হচ্ছে রিয়েক্ট্যান্ট। তাহলে আমার প্রোডাক্টে কে বসবে? এটা বসবে। এরপর নিচে বসবে হচ্ছে কি? অ্যালুমিনিয়াম 3+। তাহলে উপরে বসবে হচ্ছে ম্যাগনেসিয়াম। এবার ব্যালেন্স করার জন্য তুমি কি করবা বলো তো? এখানে দিবে হচ্ছে 3, এখানে দিবে 2। মানে এই বুদ্ধিটা করতে পারছো? একটু দেখো এখানে আছে 2+, এখানে আছে 3+। একটা জোর আর একটা বিজয় এমন যখন থাকে, তাহলে এটারে 3 দিয়ে গুণ করে দাও, 3 2 কত হয় 6, এটারে 2 দিয়ে গুণ করে দাও, 3 2 কত হয় 6। বিষয় বুঝতে পারছো নাকি বিষয় বুঝতে পারা নাই? একজন একটা কোয়েশ্চেন করেছে, এই কোয়েশ্চেনটা হচ্ছে কি, সজীব বলেছে দাদা নিচ থেকে আগে চার্জ মুক্ত হলো ওএইচ মাইনাস না খেয়ে সিএল মাইনাস যায় কেন? এর কারণ হচ্ছে দুইজনের মধ্যে ওএইচ মাইনাসের প্রায়োরিটি বেশি হলো, সিএল মাইনাসের ঘনমাত্রা বেশি। তো এখানে আরো ফ্যাক্টর আছে, ওইটা হচ্ছে যদি কিছু না দেয়, একদম কোনো কিছু না দেয়, তখন হচ্ছে কি ওএইচ মাইনাস প্রাধান্য পেত। বাট ব্রাইনের জলীয় দ্রবণে বা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে সিএল মাইনাসের ঘনমাত্রা অনেক বেশি থাকে, 0.1 ওএইচ মাইনাস, সেই জন্য এটা কি হয় আগে প্রাধান্য পায়। এখানে কয়েকটা ফ্যাক্টর আছে। তোমার ফার্স্ট হচ্ছে প্রায়োরিটি সিরিজ, সেকেন্ড হচ্ছে কি কনসেন্ট্রেশন যদি বেশি হয় ও প্রাধান্য পাবে। এরপর হচ্ছে ইলেকট্রোডের প্রকৃতি। যাই হোক, ও যে কোয়েশ্চেনটা করছে এটা মানে অনেকে বুঝে নেয়, আশা করি ও বুঝতে পারছে। মানে কয়েকজন না বুঝলো, হঠাৎ করে একটা কোয়েশ্চেন করলে এটা হয়তো অনেকে বুঝছো না, বাট ও যে কোয়েশ্চেন করেছে ও আশা করি উত্তরটা পাইছে। অনেকে ধরো একটু পরেই ধরতে পারবে। তো বুঝতে পারছো মনে হয় এটা, এটা নিয়ে আর ঝামেলা না করি। নার্স ইকুয়েশন আশা করি বুঝতে পারছো। এবার আমাকে বলো নার্স ইকুয়েশনটা লাগছে কেন? নার্স ইকুয়েশনটা লাগছে কেন এটা আমাকে একটু বলো। নার্স ইকুয়েশনটা লাগছে এর কারণ হচ্ছে তোমার ওই যে এখানে তোমার যে সলিউশনটা নিচ্ছে এটার ঘনমাত্রা হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে 1 মোলার। এটা হচ্ছে কি বলতো 1 মোলার স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে 1 মোলার করে স্ট্যান্ডার্ড। আমার টেম্পারেচার হচ্ছে স্ট্যান্ডার্ড বলছে 25°C। বাট সবসময় কি এখানে 1 মোলার অ্যাভেলেবল আছে? তুমি কোনো একটা সেল বানালা যেখানে তুমি 1 মোলার না দিয়ে 0.1 মোলার দিলা, এর মানে তোমাকে নার্স ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে। তুমি 0. কি দিয়ে দিলা? 0.05 মোলার দিয়ে দিলা কপার সালফেট, এর মানে তোমাকে নার্স ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে। 25°C মেনটেন করা যাচ্ছে না, 27°C মেনটেন আসতেছে, এর মানে তোমাকে কি দিতে হবে বলো তো? নার্স ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে। এর মানে স্ট্যান্ডার্ডে আমার সবসময় কি হয় না বলো তো? সেলটাকে বাস্তবে পাওয়া সম্ভব হয় না। তো ওই ক্ষেত্রে আমাকে কি করতে হয়? নার্স ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে হয়। আশা করি বুঝতে পারছো নার্স ইকুয়েশনটা কেন লাগে। নার্স ইকুয়েশনের ভিতর আমার কি আসতেছে দেখো তো,
ঘনমাত্রা যদি পরিবর্তন হয় ওইটার ইফেক্ট আসতেছে, টেম্পারেচার যদি চেঞ্জ হয় ওইটার ইফেক্ট আসতেছে, মানে তাপমাত্রা বাড়ালে আমার কি হবে এই জিনিসটা ঘনমাত্রার পরিবর্তনের সাপেক্ষে আমার ইনট হচ্ছে একদম প্রমাণ অবস্থা, এটা হচ্ছে ইনট ছাড়া কি হবে এই জিনিসটা বের করতে বলছে। আশা করি বুঝতে পারছো নার্নস ইকুয়েশন, ঠিক আছে? নার্নস ইকুয়েশন লেখাটা আশা করি বুঝতে পারছো। আমি একটু দেখি নার্নস ইকুয়েশনের কোয়েশ্চেন আসলে আসে নাই প্রিভিয়াস ইয়ার্স, বিষয়বস্তু খুব কম, মানে নার্নস ইকুয়েশন আসেই নেই বলতে গেলে। আমি একটু দেখি এখানে একটা কোয়েশ্চেন থাকা উচিত, এক দুইটা কোয়েশ্চেন অ্যাটলিস্ট থাকা উচিত, আমি একটু দেখে আসি। তো এটা একটু দেখি আমরা নার্নস ইকুয়েশনের ফার্স্ট কোয়েশ্চেন দেখি, মানে আগে আসছে ক্যালকুলেটর সময় ভালোই আসছে, এখন আসে না। নিচের কোনটি গ্যালভানিক সেল এর বিভব বাড়ায়? অমুক এই সেলটা আছে এটার বিভব বাড়ায়, তাহলে তুমি একটু দেখো তো। আমি এটার জন্য কি করছি, যেহেতু বলছে ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনের ইফেক্ট চাইছে, ঠিক আছে? ডিক্রিজ ইন এত এই ইফেক্ট চাইছে, তো ঘনমাত্রার ইফেক্ট বোঝার জন্য তোমাকে কি লাগবে বলো তো? নার্নস ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে। কিন্তু ঘনমাত্রার ইফেক্ট বোঝার জন্য তোমাকে কি করতে হবে? নার্নস ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে। তাহলে ই সেল সমান সমান কি হবে? তাহলে এখানে প্রোডাক্টে কে আছে বলো? বামে এগুলো হচ্ছে বিক্রিয়ক, এগুলো হচ্ছে বিক্রিয়ক, তাহলে জিঙ্ক 2+ হচ্ছে প্রোডাক্ট। এবার আমাকে বলো এখানে কি হয়? ই সেল বাড়বে যদি জিঙ্ক 2+, ই সেলের সাথে জিঙ্ক 2+ দেখে মনে হচ্ছে কি সমানুপাতিক, দেখো দেখে মনে হচ্ছে সমানুপাতিক, সামনে একটা মাইনাস আছে, এর মানে কি হয়ে গেছে? ব্যস্তানুপাতিক। কপার 2+ আছে নিচে, এ আছে উপরে, এর মানে দেখে মনে হচ্ছে কি ব্যস্তানুপাতিক, সামনে একটা মাইনাস আছে, এর মানে কি হয়ে গেছে বলো তো? সমানুপাতিক। তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে? আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে ই সেল ইজ প্রপোর্শনেট কপার 2+ ইজ প্রপোর্শনেট 1/জিঙ্ক 2+, ঠিক আছে? এবার কপার 2+ বাড়লে ই সেল বাড়বে, ঠিক আছে? কপার 2+ বাড়লে ই সেল বাড়বে। জিঙ্ক 2+ কমলে ই সেল বাড়বে, জিঙ্ক 2+ কমলে ই সেল বাড়বে, মানে বি নাম্বারটা হচ্ছে উত্তর। বিষয় বুঝতে পারছো? এরকমের কোয়েশ্চেন তোমাকে দিবে। এরপর ডিইউতে এবার করতে পারি কি, এই সেলের জন্য তোমার নার্নস ইকুয়েশনটা জাস্ট লিখতে বলতে পারি, তাহলে নার্নস ইকুয়েশনটা কি হবে বুঝতে পারছো মনে হয়, ঠিক আছে? তাহলে তোমার অপশনে এটা দিয়ে দিবে। তো আমি এই কোয়েশ্চেনটা করাই, এই কোয়েশ্চেনটা যখন ছিল তখন ক্যালকুলেটারে কিন্তু ইউজ ছিল, এই কোয়েশ্চেনটা যখন ছিল তখন কিন্তু ক্যালকুলেটারে ইউজ ছিল, সেই জন্য আবার এখন মাথা নষ্ট করবো না যে হ্যাঁ এই ক্যালকুলেশন কেমনে করব, কেমনে কি করব, এটা নিয়ে এখন মাথা নষ্ট করে কোনো লাভ নেই। বিষয় বুঝতে পারছো? এটা হচ্ছে যখন ছিল এটা, তো এটা ক্যালকুলেশন মানে করা যাবে, কিন্তু এগুলো টাইম নষ্ট, এগুলো সেই জন্য এখন দেয় না, এইভাবে দিবে না। হাই হাই, ঠিক আছে? তাহলে এখানে দেখো তো তড়িৎ কোষে তড়িৎ চালক বলের মান কত। তাহলে এটার জন্য তুমি দেখো ঘনমাত্রা দেয়া আছে, একটু ঠান্ডা মাথায় এটা করে কেমন, এটা কিন্তু এইভাবে আসবে না, আমি তোমাদের আগে বলে দিই এটা আসবে না, এটা আগের একটা প্রবলেম আমরা সলভ করে নিই। আমার জন্য যদি দেয় তাহলে ভ্যালুগুলো আরো ইজি ভ্যালু দিবে, বা জাস্ট অপশানে রেখে দিবে, মানে অপশানে অ্যান্সারটা হিসাবটা রেখে দিবে, এভাবে মান বের করা লাগবে না। তো একটু দেখো তো ই সেল সমান সমান কি হয়? ই নট সেল, ই নট সেল কত হয়ে যায়? ই সেল সমান আমার ইকুয়েশনটা কি? ই সেল সমান ই নট সেল মাইনাস RT ডিভাইড NF ইন্টু LN। এখানে কি হয়? ম্যাগনেসিয়াম 2+, এখানে ভুল লিখছে, এটা হচ্ছে সিলভার প্লাস, সিলভার প্লাস থেকে সিলভার হচ্ছে, তাহলে এখানে কি হবে? ম্যাগনেসিয়াম বিষয় বুঝছো মনে হয়। এবার দেখো ই নট সেল সমান তুমি কি লিখবা? ই নট সেল হচ্ছে এখানে বড় বাই কে, এটা তো কোষ বিক্রিয়া দেখা মানে বোঝাই যায়, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে, তাহলে এখানে এই ভোল্টেজটা দেওয়া আছে, তাহলে +2.37, আর এটা কি হয়ে যাবে বলো তো? উল্টাই আসবে, তাই না? না এই জিনিসটা আর উল্টানোর দরকার নেই, এটা সিলভার প্লাস থেকে সিলভার যা দেওয়া আছে তাই, ওইটা উল্টেছে 0.80, তাহলে এখানে কি হয়ে যায়? +7, 3 আর 8 11,
হাতে হচ্ছে 1 আছে, তাহলে 3.17 ভোল্ট। এটা হচ্ছে ইনর সেল, ঠিক আছে, এটা হচ্ছে ইনর সেল। তোমাকে বের করতে বলছে ই সেল। ই সেল নিঃসন্দেহে এখান থেকে চেঞ্জ হবে 3.17 থেকে এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে এটা তোমার এটা হবে অথবা এটা হবে বা এটা যে কোনোটাই হবে, এত চেঞ্জ তো হয় না জেনারেলি, এটা বা এটার মধ্যে হবে। তো এখানে কি হবে তোমার 3.17 মাইনাস, এটাকে আমরা কি লিখে ফেলতে পারি, এখানে আমি সহজ করে কি লিখে দিতে পারি, এটাও লিখে দিতে পারি লগের সাহায্যে 059 ডিভাইড এন। এন এর ভ্যালু এখানে কত, দুইটা ইলেকট্রন দেয়, এই দুইজন মিলে দুইটা ইলেকট্রন নেই, 2 ইন্টু কিছু নেই ডিভাইড 2, মানে বিষয় বুঝছি, এটা বাই এন, ওই সূত্রটা আমি অ্যাপ্লাই করলাম লক এখানে এলএন থেকে। এটা আবার অনেকে জিজ্ঞেস করবে এটা কীভাবে লিখছি, তাহলে আমি আগের লাইনটাও লিখি, ঠিক আছে, অনেকে কনফিউশন হবে পরে, সেই জন্য আমি এটাও লিখি 3.17 মাইনাস কোনো টেম্পারেচার বলে না দিলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 2 ইন্টু 96,500। এটা একটু দেখো তো, ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা কত দেয়া আছে, 0.13, 0.13, আর এটা কত 10 টু দি পাওয়ার -4, এটার স্কয়ার এভাবে দেয়া আছে। তাহলে 3.17 এই ভ্যালুটা কতটুক, এই ভ্যালুটা কতটুক এটা কিন্তু আমি জানি, এই ভ্যালুটা কতটুক, এই ভ্যালুটা কিন্তু আমার জানা আছে, কারণ তোমরা লগের হিসেব তাও করতে পারো একটু। তবে এটা মানে খুব টাফ আর কি, এটা হাতে ক্যালকুলেশন করা মানে ঝামেলা, এত ঝামেলা দিবে না, মানে 1 নম্বরের ইকুয়েশন এখন ডিউতে আসবে না বা কোনো ভার্সিটিতে এটা সহজে দিবে না। 2 মানে এটা হচ্ছে পুরোটা সমান কত, 0.059 ইন্টু লগ, এটা কি হয়ে যাচ্ছে, মানে যখন সাথে কি আসছে 2.303 আসছে, ওইটা সহ হচ্ছে এটা, তাহলে এখানে কি আসে 0.13 টু দি পাওয়ার -4 এর স্কয়ার, ঠিক আছে, স্কয়ার। তাহলে এখান থেকে কত আসে একটু দেখি, 3.17 মাইনাস তাহলে এই জায়গায় কি হয়ে যায় লগ 0.13 10 টু দি পাওয়ার -8, 10 টু দি পাওয়ার কত হয়ে যাবে 8 হয়ে যাবে, ঠিক আছে, 10 টু দি পাওয়ার -4। তো এটা কি লিখছে, সিলভার প্লাস, সিলভার 2+ না, সিলভার প্লাসের ঘনমাত্রা। তাহলে এখানে কত হয় 1.3 এভাবেও লিখতে পারো, এটাকে এটাকে লিখতে পারো হচ্ছে 1.3 এভাবেও লেখা যায়। তো এখান থেকে কিছু একটা, এটা আসলে হচ্ছে হাতে ক্যালকুলেশন করা, তুমি করে নিয়ে আসতে পারবা, কিন্তু মানে ধৈর্যের প্রয়োজন এত ক্যালকুলেশন করা, মাইনাস মানে বুঝতে পারছো, এটা হচ্ছে আগে আসতো আর কি 3.17 মানে লগের ওইখান থেকে হিসাব বের করে নিয়ে আসতে পারবা, এগুলো এখন আসবে শুধু শুধু করা। $2.96 আসছে। করা যাবে না তা না, কিন্তু এটা শুধু শুধু এরকম এখন দিবেও না। n equal to ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন দেয় বলো তো, দুইটা। 6 কেন হবে, এই দুইজন মিলে কয়টা ইলেকট্রন নেয়, দুইটা, তাহলে n equal কত হবে এখানে 2 হবে। আর একটু ভেঙে দিব, ভেঙে দিলে একটু দেখো তো কি হয়, ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন নেয়, যারা n এর ভ্যালুটা বুঝতে পারো না, কয়টা ইলেকট্রন দেয় ম্যাগনেসিয়াম থেকে, ম্যাগনেসিয়াম 2+ হয়, আর সিলভার প্লাস কি করে, একটা ইলেকট্রন নিয়ে হয় সিলভার, দুইটা ইলেকট্রন নেই। বিষয় বুঝতে পারছো, n সমান কত 2। এই প্রবলেম আমি আর কোয়েশ্চেন ব্যাংকে পাইনি আর কি, এরকমের এটার প্রবলেম আমি আর কোয়েশ্চেন ব্যাংকে পাইনি। তো নার্স ইকুয়েশন বুঝতে পারছো মনে হয়, হাজারি স্যারের অনুশীলনে অনেকগুলো প্রবলেম আছে, ওগুলো চাইলে এখান থেকে দেখতে পারো। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে রাখি তোমাদের, আরেকটা বিষয় একটু বলে রাখি,
তোমাকে এই কোয়েশ্চেনটা দিতে পারে, নান্স ইকুয়েশন থেকে এরকমের কোয়েশ্চেন দিতে পারে। একটু দেখো, জন্য নান্স সমীকরণ হবে দিয়ে অপশন এ ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, বা ই সমান দেয়া থাকবে, ই সমান হচ্ছে ই নট মাইনাস এটা দেখো তো এখানে কোনটা ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা নান্স ইকুয়েশনটা কি জানি, একটু চিন্তা করে বললে সবাই পারবে, একদম না পারার কিছু না। তো তোমাকে জাস্ট একটা হাফ সেলের জন্য দিয়ে দিবে। তাহলে এখানের জন্য কি হবে তোমার, ই জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন। তুমি একটু চিন্তা করো, তোমাদের আমি নান্স ইকুয়েশনটা কি বলছি, ই সমান সমান ই নট মাইনাস আর টি বাই এন এফ ইন্টু কি এল এন কিউ। কিউ মানে কি, কিউ মানে প্রোডাক্ট ডিভাইড রিঅ্যাকশন। এখানে প্রোডাক্ট আছে কি জিঙ্ক 2 প্লাস, এই বিক্রিয়ার জন্য তুমি যদি কিউ লিখো, কিউ সমান কি দাঁড়ায়, জিঙ্ক 2 প্লাস হচ্ছে প্রোডাক্ট ডিভাইড হচ্ছে কি জিঙ্ক, এর মানে কি হয় শুধু জিঙ্ক 2 প্লাস, ঠিক আছে, শুধু জিঙ্ক 2 প্লাস। তাহলে এটা কি হবে, ই সমান ই নট মাইনাস এনএফ ইন্টু কি হয়ে যাবে, জিঙ্ক 2 প্লাস কিউ। গুড, সবাই অনেকেই বলতে পারছো এটা কি হবে, বি হবে। ই নট সেল, সেল লিখার দরকার নেই এখানে, পুরো সেল না, এটা হচ্ছে হাফ সেল। বা তোমাকে এইভাবে কিন্তু অপশন দিতে পারে, একটু দেখো, তোমাকে দিতে পারে হচ্ছে ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস সমান সমান ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, মানে তুমি সেল দিয়ে পড়ে গেছো না, এটা না দিয়ে জাস্ট হাফ সেলের জন্য দিল, মাইনাস আর টি বাই এন এফ ইন্টু এল এন। এত এভাবেও দিতে পারে। তো আশা করি বুঝতে পারছো, অল্টারনেট এভাবেও দিতে পারে, মানে জাস্ট এখানে ই থেকে ই নট না দিয়ে এভাবে দিতে পারে। ও এখানে তো আরটি বাই এক্সএফ হবে না, আরটি বাই এক্সএফ হবে না, দেখছো এখানে ভিতর পেঁচাই দিছি। তাহলে এখানে হচ্ছে এটা কি বি, বি যারা বলছো তাহলে তো ভুল। আরটি বাই কি এনএফ, এনএফ এন কত হয়ে যাবে বলো তো, 2 হয়ে যাবে, এন কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে ই সমান ই নট মাইনাস আরটি বাই 2 এফ ইন্টু এল এন জিঙ্ক 2 প্লাস। এখানে তো এটা খাই ফেলছি, ঠিক আছে, এখানে তো এটা দিইনি। তানভীর বলছেন নিজের ফাঁদে নিজে ধরা পড়লাম, হ্যাঁ তাই হয়ে গেল ব্যাপারটা। বিষয় বুঝতে পারছো না ভাই, এরকম কিন্তু দিয়ে দিবে, আরটি দিয়ে দিবে, আরটি বাই এক্স এফ এভাবে দিয়ে দিবে। ঠিক আছে, আরেকটা দিই, আরেকটা একটু কঠিন থেকে দিই। নান্স ইকুয়েশন তোমরা দেখছো আসবে না, তো আসলে কি আসবে এরকম ভুল বলছি, নান্স ইকুয়েশন আসে না, আসলে কি আসবে এরকম আসবে। ছুটি দেন যারা বলেছো, আমি কিন্তু কোনো ক্লাস বড় নিই এই তড়িৎ রসায়নে, সবগুলা ক্লাস 1 ঘন্টা তোমার 40 মিনিট 45 মিনিট এরকম নিছি, ঠিক আছে। তো আর কয়েকটা জিনিস দেখাই, আমার সাথে থাকলে তো তোমার টাইম নষ্ট হবে না, তুমি তো আর কয়েকটা জিনিস শিখবা, ঠিক আছে। আমি যদি 5 মিনিট বেশি টাইম দিই, এমন না যে তোমার সাথে আমি কথা বলবো, তুমি তো আরো অ্যাটলিস্ট 2টা কোয়েশ্চেন শিখবা, একটা কনসেপ্ট না হয় শিখবা। তাহলে একটু দেখো তো এখানে কি হবে, ধরো তোমাকে দিয়ে দিল হচ্ছে এরকম Cl2, এখান থেকে ধরো দিয়ে দিল হচ্ছে 2Cl মাইনাস, এটা হচ্ছে যদি কোনো কোয়েশ্চেন কঠিন হয় এত, এর জন্য রিটেনে দিয়ে দিল ধরো নান্স সমীকরণ লিখো,
নার্স সমীকরণ লিখো। সিকেরুয়েটও পাবা এরকমের কোয়েশ্চেন। ঠিক আছে, ধরো এটা কি দিল, ডিউ প্লাস সিকেরুয়েটে দিল, মানে প্রেডিক্ট করছি আমরা এই কোয়েশ্চেনটা ধরো দিল, তাহলে এটার উত্তরটা কি হবে? এর উত্তরটা কি হবে? উত্তর হবে হচ্ছে ই সমান সমান, এখানে হাফ সেল যেহেতু আমি পুরা সেল লিখছি না, ই নট মাইনাস আর টি বাই এন এফ ইন্টু এল এন কিউ। তুমি আমাকে বলো এখানে কিউ সমান কি হবে? এইসব কোয়েশ্চেন আসলে একদম নার্ভাস হওয়া যাবে না, এখন তো নার্ভাস হবেই না, তুমি ওটা খুশি হবে এই কোয়েশ্চেন আসছে। তাহলে কিউ সমান সমান কি হয়ে গেল? কিউ সমান সমান কি হয়ে গেল আমার? সিএল মাইনাস এর স্কয়ার ডিভাইড কি হয়ে যাবে? পি সিএল টু। গ্যাস হলে কিন্তু এটা লিখতে হবে, ক্লোরিন কি গ্যাস, গ্যাস হলে কিন্তু ওকে লিখতে হবে, ও কিন্তু সলিড না। ঠিক আছে, গ্যাস হলে কিন্তু ওকে লিখতে হবে। তাহলে এখানে কি হয়ে যায়? ও কয়টা ইলেকট্রন দিচ্ছে? দুইটা। তাহলে ই সমান সমান ই নট মাইনাস আর টি বাই টু এফ, এন সমান কত আসে? টু। সিএল টু, বুঝতে পারছো মনে হয়? সিএল মাইনাস স্কয়ার ডিভাইড কি গ্যাস যেটা আছে এটার জন্য কি লিখতে হবে? পি অফ সিএল টু। বুঝছো নাকি বুঝো নেই? আশা করি বুঝতে পারছো। তুমি আগে এটা বলো, ই সমান সমান ই নট মাইনাস আর টি বাই এন এফ ইন্টু কি এল এন কিউ। কিউ মানে কি লিখবে এখানে আগে আমাকে বলো। এই বিক্রিয়ার সাম্যধ্রুবক তোমাকে লিখতে বললে তুমি কি লিখতাম? সি এল মাইনাস এর গণমাত্রা, এটার উপর কি দিতে হবে তোমাকে একটু জানাও তো, আমি আরেকবার রিপিট করে দিই, এটা কিন্তু কঠিন। এটা বুয়েটের স্টুডেন্ট যারা হচ্ছে চান্স পাই ওরা পাবে না, ডিউতে যারা টপ করে, এটা কিন্তু গত বছর যারা টপ করছে এরকম অনেক স্টুডেন্টকে তুমি এটা দাও, এটা পারবে না। আমি সত্যি কথা বলে দিই, এটা তুমি 60% গত বছর যারা ডিউতে চান্স পাইছে ওদেরকে যদি এই কোয়েশ্চেন দাও পারবে না। 60 বলে কম বলছি, 70% পারবে না এই কোয়েশ্চেন অ্যান্সার করতে। তুমি জিজ্ঞেস করে দেখো, তুমি ধরে ধরে জিজ্ঞেস করো, এটা কিন্তু পারবে না। ডিউতে যারা চান্স পাইছে 70% এটা পারবে না ধরেন, একদম শিওর। তাহলে আমি একবার রিপিট করাটা উচিত এখানে, কোয়েশ্চেনটা যেহেতু কঠিন। তাহলে এটা কি গ্যাস, গ্যাস এটা হচ্ছে কি অ্যাকোয়াস। তাহলে এখানে কিউ সমান কি হবে? তোমার প্রোডাক্টকে সিএল মাইনাস, এর সামনে কত আছে? টু, সামনে যেটা থাকে ওইটাকে কি দিতে হয়? পাওয়ার আকারে দিতে হয়, মানে সিএল মাইনাস ইন্টু সিএল মাইনাস। তাহলে কি হবে? সিএল মাইনাসের স্কয়ার। নিচে হচ্ছে কি গ্যাস, গ্যাস থাকলে ওর কি নিবা? প্রেশার নিবা, প্রেশার পি অফ সিএল টু। যদি প্রেশার 5 এটিএম বলে দেয় তাহলে 5 এটিএম, 10 এটিএম বলে দিলে 10 এটিএম, 2 এটিএম বললে 2 হবে। আর যদি হচ্ছে কিছু বলে না দেয় এর মানে 1 এটিএম। প্রেশার দিতে হবে, প্রেশার না দিলে হবে না। প্রেশার যদি কিছু বলে না দেয় এর মানে হচ্ছে 1 এটিএম। প্রেশার যদি তোমাকে 1 এটিএম বলে দেয় তখন কি হবে? যদি কিছু বলে না দেয়, প্রেশার কিন্তু এক না, 1ও হইতে পারে 5ও হতে বলে, কিছু বলে না দিলে তখন হচ্ছে 1 এটিএম। আদারওয়াইজ প্রেশার অবশ্যই দিতে হবে, কারণ প্রেশার যখন দিবা, আমি তোমাকে একটু বলি প্রেশারের বিষয়টা কোন জায়গায়, তাহলে তোমার আরেকটু মনে থাকবে। ধরো আমি এখানে হাইড্রোজেন দিলাম, দেখো এখানে কিন্তু গ্যাসকে আমি এখানে দিচ্ছি। তাহলে তোমরা হেনরিস ল নামে দ্রাব্যতা একটা ল জানো, এটা হচ্ছে তোমার কোকের বোতলে তুমি যদি গ্যাসকে দাও তাহলে দেখবো হচ্ছে গ্যাস দ্রবীভূত হয়। আমি যখন ঢাকনাটা খুলি কোল্ড ড্রিঙ্কসে তখন কি হয়? ও ভিতর থেকে বের হয়ে আসে, তাই না? ও কি হয়? ভিতর থেকে বের হয়ে আসে গ্যাসটা, এর মানে উইথড্র প্রেশার কমালে ও কি দ্রবীভূত থাকতে পারে না। তাহলে তুমি আমাকে বলো এখানে 1 এটিএম থাকলেও যে পরিমাণ দ্রবীভূত হবে, 5 এটিএম থাকলে কি ও বেশি দ্রবীভূত হবে নাকি হবে না? অবশ্যই হবে। তাহলে প্রেশারের ইফেক্ট আছে নাকি নাই? আছে। কার উপর? গ্যাসের উপর। সলিডের উপর কিন্তু প্রেশারের কোনো, সলিড এবং অ্যাকোয়াসে প্রেশারের কোনো ইফেক্ট নেই, শুধুমাত্র গ্যাস যখন আছে তখন কিন্তু প্রেশারের ইফেক্ট আছে। তাহলে প্রেশার কিন্তু দিতে হবে, প্রেশার তুমি এখানে না দিলে কখনোই হবে না। হ্যাঁ, গ্যাস থাকলে লিখতে হবে। গুড। আরেকটা করাই গ্যাসের, তাহলে জন্মও ভুল করবে না। আর এটা করাই গ্যাসের, তাহলে এটা মনে থাকবে, একটু প্র্যাকটিস হয়ে গেল। ধরো তোমাকে দিলাম হচ্ছে আমি এটা, ঠিক আছে এটা। তাহলে এবার বললাম হচ্ছে এটার জন্য ডিইউ বললো হচ্ছে কি এর জন্য নার্স সমীকরণ লিখো। অনেক সময় এটা না দিয়ে তোমাকে করতে পারে কি, তোমাকে এরকম দিতে পারে, নার্স সমীকরণ তোমাকে এরকম দিতে পারে।
H2 থেকে H প্লাস, এটার জন্য নান্স সমীকরণ লিখো। এটা থেকে তোমার বুঝতে হবে কি বলতো, এখানে কি হচ্ছে, H2 থেকে H প্লাসে পরিণত হচ্ছে, তাই না? এখান থেকে কিন্তু তোমাকে এই জিনিসটা বুঝতে হবে, H2 এটার মানে কি, H2 থেকে H প্লাস হচ্ছে, এই জিনিসটাকে এভাবেও দিতে পারে। তো এটার জন্য নান্স ইকুয়েশন কি হবে, নান্স ইকুয়েশন হবে হচ্ছে E সমান সমান E নট মাইনাস RT বাই NF ইন্টু ln, এটা হচ্ছে আমার প্রোডাক্ট, তাহলে H প্লাস এর স্কয়ার, এটা হচ্ছে গ্যাস, গ্যাস থাকলে এটা দিতে হবে, কারণ 1 ATM হলে একরকম, 2 ATM হলে আরেকটু বেশি হাইড্রোজেন, মানে প্রেসারটাই ইম্পর্টেন্ট, মেইন কথা হচ্ছে প্রেসারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাকে এভাবে না লিখে আমি কিন্তু এটাকে অপশানে এভাবেও লিখে দিতে পারি, অপশানটা আমার এভাবেও দিতে পারে, এটা হচ্ছে কি E অফ H2 থেকে H প্লাস সমান E নট অফ, তো এটার আসলে তোমাদের সমস্যা কি, এটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকে সলভ মানে প্র্যাকটিস করার সুযোগ পাবে না, সেজন্য হচ্ছে কি করবা, এই যে খাতাটা একটু ভালোভাবে দেখবা, এন এন কত এখানে 2 ইলেকট্রন, এর মানে এন এর ভ্যালু কত 2, P of H2, ওকে। অভি বলেছে ক্লিয়ার দাদা, শহীদ বলেছে আলহামদুলিল্লাহ পারবো, ওকে গুড, দেন ক্লিয়ার, ওকে গুড, তাহলে বলছে বুঝছি। তাহলে এবার আমি একটু দেখি আর কিছু কোয়েশ্চেন সলভ করা যায় কিনা। এইগুলো টপিক হচ্ছে আসলে একটু দেখো, এখানে এই পেজে আমি একটু যাই, আমি 2টা পেজে যাব, বইয়ের মধ্যে 2টা পেজে যাব, একটু আমি মেইন বইয়ে যাচ্ছি। তো পেজ নাম্বার আমি আসছি 576-এ, তোমাদের কিন্তু সব লাগবে না, 576 লবণ সেতু যে টপিকটা আছে, এখানে একটা লাইন দেখো, লবণ সেতু, তড়িৎ কোষে ব্যবহৃত লবণ সেতুতে হলো যেখানে লবণ থাকে, KCl থাকে, পটাশিয়াম নাইট্রেট, এটা এমসিকিউতে তুলে দেয়, সেই জন্য আমি এটা বলছি। এই যে দেখো, তাহলে কি কি লবণ থাকে, এর বাইরেও কিন্তু অনেক লবণ থাকে, KCl, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইডও ইউজ করা যায়, অ্যামোনিয়াম ক্লোরাইডও ইউজ করা যায়, সোডিয়াম সালফেট, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা একদম TTM লিখে রাখো। এর বাইরেও কিন্তু লবণ আছে, কিন্তু যখন তোমাকে কোয়েশ্চেন করবে, তোমাকে কিন্তু ডিরেক্ট বই থেকে কোয়েশ্চেন করবে, সেই জন্য তোমাকে অপশানে থাকবে এগুলা, সেই জন্য তোমার মাথাটা কি হয়ে যাবে বলো তো, একদম নষ্ট হয়ে যাবে তোমার এগুলাই, KCl, কে নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, কত মোলার জলীয় দ্রবণ লিখো, 0.1 মোলার জলীয় দ্রবণ, উল্টা আকৃতির ইউ আকৃতির কাঁচনল, দুদিকে এত থাকে, অর্ধকোষে ডুবানো থাকে, এটা লাগবে তোমার। তুমি একটু এখানে দেখো তো কি আছে, KCl, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট 0.1 মোলার, তো এদের মধ্যে বেস্ট কোনটা, বেস্ট হচ্ছে KCl, এটা কতদিন বলছি, এন গতিবেগ প্রায় সমান, তো তড়িৎ বিশ্লেষ্য দিতে হয়, তাহলে এই পেজ থেকে এই এমসিকিউটা লাগবে, মনে থাকবে KCl, মানে বললাম এর বাইরেও কিন্তু তোমার আছে, কিন্তু বললাম হচ্ছে তোমাকে যখন কোয়েশ্চেন করবে, হঠাৎ করে সোডিয়াম সালফেট দিলে তুমি ভয় পেয়ে যাবে, লবণ সেতু থাকে কি থাকে না, এর মানে এটা কিন্তু একদম মুখস্থ এমসিকিউ দিছে তোমাকে, অ্যামোনিয়াম নাইট্রেট দিলে ভয় পেয়ে যাবে, এটা লাগবে, এটা কিন্তু একবার দিছে এর আগে। আগার আগার যেটা বলছে, এটা হচ্ছে আঠালো একটা কি তোমার অপরিবাহী পদার্থ, আগার আগার যেটা বলে, এটা হচ্ছে কাইন্ড অফ জেলি লাইক একটা পদার্থ, এটা জেলি লাইক একটা পদার্থ, মানে জলীয় দ্রবণ ইউজ না করে আমি একটা জেলি টাইপের জিনিস ইউজ করতেছি, এই যে দেখো জেলির মতো। এরপর আমি আরেকটা পেজ একটু যাই, পেজ নাম্বার খুব সম্ভব এটা একটু দেখি, পেজ নাম্বার 592, সব বইয়ে এখানে তুমি লাইন পরে পরে তোমার মাথা নষ্ট হবে, এখানে একটু আসো। শুষ্ক কোষ বা ড্রাই ব্যাটারি, কয়েকটি গ্যালভানিক সেল বা ভোল্টিক কোষের বিভব হলো নিম্নরূপ, এই পয়েন্টটা দাগাবো, এটা খুব ইম্পর্টেন্ট, বিভব হলো নিম্নরূপ, ঠিক আছে? তাহলে এখানে কি শুষ্ক কোষ সিলেবাসের বাইরে, লেড অ্যাসিড ব্যাটারি সিলেবাসের বাইরে, ক্যালকুলেটর ব্যাটারি সিলেবাসের বাইরে, ক্যালকুলেটর, সিলভার বাটন ব্যাটারি, এগুলো এমনি দিয়ে দিয়েছে, লিথিয়াম আয়ন ব্যাটারি, হাইড্রোজেন ফুয়েল সেল ব্যাটারি, গত বছর মেডিকেলে অথবা বুয়েট প্রিলিতে এটা আসছে, হাইড্রোজেন মেডিকেলে আসছে মনে হয়, হাইড্রোজেন ফুয়েল সেলের ভোল্টেজ কত, ঠিক আছে, হাইড্রোজেন ফুয়েল সেলের ভোল্টেজ কত 1.23 ভোল্ট, শুষ্ক কোষের ওই যে আমরা ব্যাটারি যেগুলো ইউজ করি এগুলো কত 1.7 ভোল্ট, ঠিক আছে 1.7 ভোল্ট। আমরা যখন মোবাইলের নোকিয়ার ব্যাটারি, এটা মোটামুটি জানে না, এটা হচ্ছে তোমার জানে না এমন কোনো লোক খুব কম আছে,
ঠিক আছে। তো 592 আমার অনেকের যারা পুরান বই আছে হয়তো আগে 588 কয়েকজন বলছো, আবার কয়েকজন বলছো আমার 592, মানে ঠিক আছে, বিষয় বুঝছো? তো এটা কি দেখো তো, তোমার মোবাইলের ব্যাটারি যেগুলো আছে বা ল্যাপটপ এগুলো কত হয়, 3.7 ভোল্টের হয়, 3.7 ভোল্টের হয়। লেড অ্যাসিড ব্যাটারি মানে কারের ব্যাটারি, কারের ব্যাটারি হচ্ছে 12 ভোল্টের, 12 ভোল্টের জন্য প্রত্যেকটা হচ্ছে 2 ভোল্ট করে, 6টা ব্যাটারি লাগে, 6টা দিয়ে কি করি আমরা সিরিজে দিয়ে 12টা করে ফেলি, ঠিক আছে, 12টা করে ফেলি। এই পয়েন্টগুলো দাও, তাহলে তোমাকে জিজ্ঞেস করবে শুষ্ক কোষের ভোল্টেজ কত, 1.5। লেড অ্যাসিড কার ব্যাটারি, কার ব্যাটারি এটা খুব ইম্পর্টেন্ট, এটা স্যারদের খুব পছন্দ, কারের, কার নিয়ে তো সবার ইন্টারেস্ট থাকে, কারের যে ব্যাটারিটা আছে, ঠিক আছে, ওটা কত বলো তো তোমার ওই যে 12 ভোল্ট, 12 ভোল্ট। ক্যালকুলেটরের ব্যাটারি তোমাকে বলে দিল এটা কি, মার্কারি ব্যাটারি যেটা ইউজ করে এটা হচ্ছে কি 1.3 ভোল্ট, এগুলো ডিরেক্ট এমসিকিউ তুলে দিবে। লিথিয়াম আয়ন ব্যাটারি 3.7 ভোল্ট, হাইড্রোজেন ফুয়েল সেল ব্যাটারি কত হয় 1.23 ভোল্ট, ঠিক আছে, 23 ভোল্ট। এবার আমি একটা এমসিকিউতে আসি, দেখি পারি কি না। এটা একটু দেখো, কোনটি রিচার্জ যোগ্য, এটা কিন্তু আউট অফ সিলেবাস, কিন্তু আমরা বেসিক আইডিয়াটা নিয়ে রাখবো, আউট অফ সিলেবাস কিন্তু আমরা বেসিক আইডিয়াটা নিয়ে রাখবো। মানে রিচার্জেবল ব্যাটারি, আমাদের মোবাইলের যে ব্যাটারিটা আছে এটা যেমন কি রিচার্জ করি আমরা, তাই না? এরপর আমরা ল্যাপটপ ব্যাটারি রিচার্জ করি, আমরা কি রিমোটের ব্যাটারি, এসির ব্যাটারি, এটা কি আমরা রিচার্জ করি নাকি এটা একবার ডেথ হলে ডেথ, এটা আর কোনো ইউজ নেই, এটা একবার ডেথ হলে কিন্তু ডেথ, ঠিক আছে, একবার ডেথ হলে ডেথ। তাহলে লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে কি বলতো, মোবাইলের ব্যাটারি বা ল্যাপটপের ব্যাটারি। পেস মেকারে যেমন কি করা হয় তোমার, ওইটা কি লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম এসবিও ব্যাটারি, ঠিক আছে। তো এটা হচ্ছে কি রিচার্জেবল। শুষ্ক কোষ যেটা আমরা রিমোটের, এটা হচ্ছে কি নট রিচার্জেবল। ড্রাই সেল যেটাকে আমরা বলি, শুষ্ক কোষ এটা কি বলতো, ড্রাই সেল, এটা হচ্ছে কি নন রিচার্জেবল। ফুয়েল সেল যেটা আছে এটা কি হয় বলতো, রিচার্জেবল না, ফুয়েল সেলটা কি আছে আমার রিচার্জেবল না, তাহলে লিথিয়াম আয়ন ব্যাটারিটা হচ্ছে রিচার্জেবল। কার ব্যাটারি কি হবে তোমার, কার ব্যাটারিও কি হবে রিচার্জেবল, lead সালফিউরিক অ্যাসিড ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি যেটাকে আমরা লায়ন ব্যাটারি বলতে পারি, ব্যাটারি এগুলো হচ্ছে কি রিচার্জেবল, রিচার্জেবল, ঠিক আছে। তো এরকম বেসিক আইডিয়া আমার লাগবে কিন্তু। তোমরা আরেকটা জিনিস আমাকে একটু বলো তো, এটার ভোল্টেজটা কত হয় লিথিয়াম আয়ন ব্যাটারি ইন জেনারেল, প্লাস এটা ডিপেন্ড করে মানে অ্যানোড হিসেবে ক্যাথোড হিসেবে 3.7 ভোল্ট, শুষ্ক কোষের কত হয় 1.5 ভোল্ট। হাইড্রোজেন ফুয়েল সেলের মতো অনেক ভাগ আছে, ঠিক আছে, এই যে দেখো অনেক ভাগ আছে, তো এখানে তুমি স্পেসিফিক বলতে পারবে না। যদি হাইড্রোজেন ফুয়েল সেলটা বলে তো এটা কত হয় 1.23 ভোল্ট। লেড স্টোরেজ ব্যাটারিতে ব্যবহৃত হয় কোনটি, সালফিউরিক অ্যাসিড। আমরা কারের যে ব্যাটারিটা বলো বা ইউপিএস, কারেন্ট চলে গেলে যে আমরা ইউপিএসটা চালাই, তো আমার মোটামুটি ব্যাটারি ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স আছে, আমি ব্যাটারি ইন্ডাস্ট্রিতে মোটামুটি প্রায় 1 মাসের মতো ছিলাম, বুয়েটে থাকা অবস্থায় ইন্টার্নিতে ছিলাম। তো ওইখানে দেখো তো আমি ইউনিলিভারও ছিলাম, আবার হচ্ছে কি ব্যাটারি রহিম আফরোজও ছিলাম। তো ব্যাটারি নিয়ে যেটা হয় তোমার, ব্যাটারিতে তোমার দুইটা জিনিস দেয়, অ্যানোড ক্যাথোড থাকবে স্বাভাবিক, রেড প্লেট থাকে, এইগুলোর গল্প হচ্ছে আসলে একাডেমিক হলে বলতে পারতাম এই জিনিসগুলো। এটারে ফার্স্টে কী করা হয়, গলানো হয়, ঠিক আছে, লেড বাইর থেকে নিয়ে আসে গলানো হয়। তো একটার মধ্যে থাকে হচ্ছে লেড, আরেকটার মধ্যে থাকে হচ্ছে লেড অক্সাইড, আর এখানে দেয়া হয় কি সালফিউরিক অ্যাসিড। তড়িৎ বিশ্লেষ্য রূপে কাকে থাকে, সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, ক্লাস অলমোস্ট শেষ। তাহলে কি দেওয়া হয় বলতো, লেড থাকে, লেড অক্সাইড থাকে, আর কি থাকে সালফিউরিক অ্যাসিড। আমি একটু বলে দিই, এটা হচ্ছে আউট অফ সিলেবাস, কিন্তু আমার বেসিক দেখে রাখতে হবে। একটু দেখো, এটা বিক্রিয়াটা হয় এরকম, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, পিবি প্লাস PbO2 প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা যখন বিক্রিয়া দেয় তখন কি হয়ে যায়, লেড সালফেট ধরো H2। তাহলে এখানে ওর জারণ মান কত, লেড যখন বলছে 0, এখানে ওর জারণ মান কত +4। এটা জাস্ট এক্সট্রা, এটা এমন না যে তোমার মাথায় রাখতে হবে, এটা আমি আরো এক্সট্রা বলে দিচ্ছি, এক্সট্রা ইনফো। তাহলে এখানে কি হচ্ছে বলো তো, এ +2-তে আসছে, সে হচ্ছে 2-, তাহলে +2-তে আসার জন্য এই কি করছে, ইলেকট্রন দিছে, ইলেকট্রন দিছে মানে ও বিজারক, বিজারক মানে ও কি অ্যানোড। তোমাকে যদি আরো কঠিন কোয়েশ্চেন জিজ্ঞেস করে লেড অ্যাসিড, এটা অ্যানোড, কে অ্যানোড হচ্ছে লেড,
মানে ল্যাড কি করছে, ইলেকট্রন দিচ্ছে, আর এই কি করছে 4+ থেকে 2+ আসছে, এর মানে ইলেকট্রন নিচ্ছে, এর মানে কি হবে বলো তো, ক্যাথোড। ক্যাথোড, তাহলে ক্যাথোড হলো PbO2, অ্যানোড হলো কি এটা। ক্যাথোড, এটা হচ্ছে কি অ্যানোড। কারণ গাড়ির ব্যাটারি নিয়ে অনেক ইন্টারেস্ট থাকে, তো এটা ভোল্টেজ কত, এটা একটার ভোল্টেজ হচ্ছে কতটুকু, 2 ভোল্ট। গাড়ির ব্যাটারিতে কত লাগে, 12 ভোল্ট, তাহলে এরকম 6টা লাগবে, 6টা অ্যানোড ক্যাথোড লাগবে। এটুকু একটু লিখে রাখো, এটা জাস্ট বেসিক, এইটুকু জানলে তোমার হবে, আর কিছু লাগবে না। সিইউতে আসতে পারে, আসে এগুলো, হ্যাঁ আসে কিন্তু। ওকে, আমি পরেরটাতে যাই। তো বলছে কোনটি জ্বালানি নয়, সিইউতে খুব সুন্দর, ডিইউতে খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছে, কোনটি জ্বালানি নয়। অক্সিজেন কিন্তু জ্বালানি না, হাইড্রোজেন হচ্ছে জানি, এগুলো মানে সবগুলোতে, কিন্তু অক্সিজেন কিন্তু জ্বালানি না। অক্সিজেন হচ্ছে জ্বলতে সাহায্য করে, অক্সিজেন হচ্ছে জ্বলতে সাহায্য করে, ও কিন্তু ডিরেক্ট কি ফুয়েল না, ও কিন্তু হাইড্রোজেন ফুয়েল, এটা ফুয়েল। কার্বনকে আমরা কি করতে পারি, ফুয়েল হিসেবে ইউজ করতে পারি কার্বনকে। এটা একটু দেখো তো, কোনটি রিচার্জেবল কোষ নয়, এটা দেয়া আছে। কোনটি লিথিয়াম ব্যাটারি, এখানে কিন্তু এক জায়গায় কনফিউজড হয়ে যাবে, একটু দেখো, এটা একদম মার্ক করে রাখো, এটা আউট অফ সিলেবাস। তাহলে হচ্ছে লিথিয়াম ব্যাটারি কিন্তু কি না, রিচার্জেবল না। লিথিয়াম ব্যাটারির সুবিধা হচ্ছে এগুলো হালকা, মোবাইলে কেন ইউজ করে, এগুলো একদম হালকা। লিথিয়াম মনে আছে, লিথিয়ামকে কেরোসিনের নিচে কিন্তু রাখা যায় না, লিথিয়াম কেরোসিনে ভাসে, লিথিয়াম কিন্তু হালকা, ঘনত্ব কম, হালকা ধাতু হচ্ছে কি লিথিয়াম। তাহলে লিথিয়াম ব্যাটারি যদি আমি বলি, লিথিয়াম ব্যাটারি হচ্ছে নন রিচার্জেবল, আর এটা হচ্ছে কি রিচার্জেবল। লেড অ্যাসিড ব্যাটারি কি বলতো, রিচার্জেবল। কার ব্যাটারি কি হয়, রিচার্জেবল। ও গাড়ি যখন চলে ওখান থেকে কি পাই, পাওয়ার পাই। আবার গাড়ি যখন শুরু করব আমি, তো আমার কিছু সিস্টেম আছে, ওটার আগে কি লাগবে, একটা পাওয়ার লাগবে, ওই পাওয়ারটাও কই থেকে পাই, ব্যাটারি থেকে নেই, ঠিক আছে, ব্যাটারি থেকে নেই। তাহলে লিথিয়াম ব্যাটারি হচ্ছে রিচার্জেবল কোষ নয়, এই দুটো হচ্ছে রিচার্জেবল। লায়ন ব্যাটারি কিন্তু রিচার্জেবল, লায়ন মানে হচ্ছে লিথিয়াম, লিথিয়াম ব্যাটারি কিন্তু না, লিথিয়াম ব্যাটারি হচ্ছে নন রিচার্জেবল। হার্টের পেস মেকারে যেটা ইউজ হয়, এটা হচ্ছে লিথিয়াম এসবিও, সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড ব্যাটারি। হার্ট ধরো কি করা হয়, আর্টিফিশিয়াল হার্ট পেজ মেকার, পেজটাকে মেকার করার জন্য যেটা হয়, এটাকে বলা হয় লিথিয়াম কি এসবিও ব্যাটারি। এর মানে সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড হচ্ছে আমরা একটা টার্মিনালে ইউজ করি, আরেকটা টার্মিনালে লিথিয়াম দিয়ে দিই, ঠিক আছে, দিয়ে দিই। ওকে, এটুক হচ্ছে আমাদের পড়া। আর একটা টপিক পড়াবো, এটা লাগবে না, গিস্ট্রি এনার্জি, এটা লাগবে না তোমাদের, এটা কঠিন হয়ে যাবে আর কি পড়ালে। পড়াবো এই টপিকটা, কোনো কোয়েশ্চেন আসছে, কোনো কোয়েশ্চেন নাই। এটা সিলেবাসের ভিতরের টপিক, সিলেবাসের ভিতরের টপিক না, এটা হচ্ছে গিস্ট্রি এনার্জি, ঠিক আছে, গিস্ট্রি এনার্জি। তোমাদের মনে হয় আমি তো বলছিলাম পড়াবো, তো একটু লিখে রাখি জিনিসটা কি পড়াই দিতে, আমাকে 5 মিনিট টাইম দিতে হবে, যদি যারা জানতে চাও 5 মিনিট টাইম দিতে হবে, জিনিসটা খুব মজার। তাহলে এটাকে কি বলি, বাংলা নাম ডাকি হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন। আর টিএলএন কে, এটা সমান আমরা কি লিখতে পারি, ডেল এইচ মাইনাস টি ডেল এস সমান কি মাইনাস এন এফ ইনট সেল। এখানে একটা খুব মজার জিনিস তোমাদের বলি, এরা হচ্ছে ইনট সেল পজিটিভ হলে আমরা বলি হচ্ছে, পুরো একাডেমিক পড়ে আসছি, কোষ বিক্রিয়াটা কি হবে তোমার স্বতঃস্ফূর্ত, ঠিক আছে, কোষ বিক্রিয়াটা আমরা বলি হচ্ছে
ইনট সেল যদি পজিটিভ হয় তখন স্বতঃস্ফূর্ত। এই কথা কই থেকে বলছে, এই কথা কে বলছে? ঠিক আছে, এই কথা কই থেকে বলছে বলো তো? ইনট সেল পজিটিভ হলে যে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, মানে কে বলছে? আমি যদি বলি হচ্ছে আমরা তোমাকে ধরো পড়াইছি, তোমার কলেজের টিচার যখন পড়িয়েছেন তখন কি বলছে? ইনট সেল যদি পজিটিভ হয় তাহলে আমার সেল রিঅ্যাকশনটা কি হবে? স্পন্টেনিয়াস হবে। ফাইন, গেল, তাই না? আমি পড়ানোর সময় বললাম হচ্ছে তোমার ওই যে ইনট সেল পজিটিভ হলে সেল রিঅ্যাকশনটা হচ্ছে তোমার কি স্পন্টেনিয়াস হবে, কিন্তু না, হঠাৎ করে আমি এসে বললাম হচ্ছে না ইনট সেল নেগেটিভ হলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। তোমার কলেজের স্যার যদি বলতো হচ্ছে যখন ফার্স্টবার শিখছো, যে স্যারের কাছে শিখছো বা ভাইয়ের কাছে শিখছো, উনি তোরা বললো হচ্ছে কি ইনট সেল নেগেটিভ হলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, তাহলে কিন্তু তুমি ওইটাই শিখে আসতা। তাহলে এটা প্রমাণ কি? ইনট সেল পজিটিভ হলেই যে স্পন্টেনিয়াস হবে, এটা প্রমাণ করার একটা ওয়ে আছে। তুমি দেখবা বাংলাদেশের পত্রিকায় বাংলাদেশের সাংবাদিকদের এমন এমন একটা অবস্থা হয়েছে, এত বাজে নিউজ, এত উল্টা পাল্টা নিউজ, এটা কোনো নিউজ নয়, মানে এদের এখন এত কি বলা যায়, তুমিও সাংবাদিক হয়ে যেতে পারো। তুমি যদি মোবাইলে একটা ছবি তুলে হ্যাঁ ঘটনা বর্ণনা করো, এরকম তুমিও হচ্ছে কি ছোট সাংবাদিক হয়ে যাবে, মানে তুমিও একটা সাংবাদিক হয়ে যাবে। মানে এত যে বাজে অবস্থা। এরা করে কি কয়দিন পর পর, আগে তো এগুলো বেশি আসতো, তোমার দেখা বলবে হচ্ছে কি জ্বালানিবিহীন গাড়ি আবিষ্কার করেছে ধরো অমুক, তোমার নাম দিয়ে দিল, দেখি তোমার নাম কি, ধরো তালহা, তানবীর, ঠিক আছে, আশিস অধিকারী, জ্বালানিবিহীন গাড়ি আবিষ্কার করে চমকে দিলেন আশিস অধিকারী দিয়ে, তোমার ধরো একটা প্রথম আলোর মতো পত্রিকায় ধরো একটা নিউজ ছাপিয়ে দিল। মানে প্রথম আলো, আমি নামটা বলছি, এমন না যে প্রথম আলো এটা করছে, এটা ধরো অনেকেই করতে পারে, একটা নিউজ ছাড়াই দিল। আরে গাদার গাদা, জ্বালানিবিহীন গাড়ি, এটা যদি তোমার বুয়েট পড়ুয়া, সিকের বুয়েট পড়ুয়া, তুমি যখন ডিউতে যাওয়া পড়ুয়া কোনো স্টুডেন্ট দেখো, ওই বুঝবো যে এ পাগলের পাগল, অথচ এটা একটা জাতীয় পত্রিকা, এত বড় একটা পত্রিকা, এটা ধরো পেজের একটা বড় পার্ট খেয়ে ফেলছে। জ্বালানিবিহীন এর মানে তুমি ইনপুটে কোনো এনার্জি দিচ্ছ না, তুমি নাকি গাড়ি বানাচ্ছ। দেখা যাবে কি ও তোমার কি অকটেন দেয়নি বা ডিজেল এগুলো দেয়নি, ও কি করছে ওখানে একটা ব্যাটারি লাগিয়ে দিচ্ছে। তোমার ইনপুটটা লাগবে, ইনপুট ছাড়া আউটপুট। এর মানে ও যেটা করছে এটা তোমার ভায়োলেট করছে হচ্ছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট আর সেকেন্ড ল গুলা। তুমি হচ্ছে থার্মোডাইনামিক্সের ল, তুমি যদি কোনো কিছু আবিষ্কার করো, একটু শোনো, তুমি যদি কোনো কিছু আবিষ্কার করো তাহলে তোমাকে এটা ভেরিফাই করতে হবে এই জিনিসটা ঠিক আছে কিনা। ভেরিফাই করার জন্য ইয়ে হচ্ছে, তোমরা ফিজিক্সে পড়ছো না তাপগতিবিদ্যা, মানে যা হচ্ছে তাপগতিবিদ্যা মানে না ওর হচ্ছে অস্তিত্ব নাই। সহজ কথা বলে দিতে পারো, তুমি নর্মাল ক্ষেত্রে কি ম্যাক্সিমাম সব ক্ষেত্রে বলে দিতে পারো ওয়ার্ল্ডের এখন পর্যন্ত তুমি যতগুলো কেস নর্মালি দেখবা তোমার চোখের সামনে, এগুলো তাপগতিবিদ্যা যা মানবে না ওইটার ক্ষেত্রে কি কোনো অস্তিত্বই নেই। বিষয় বুঝতে পারছো? তাহলে আমার কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, তাপগতিবিদ্যা হচ্ছে, এটা থার্মোডাইনামিক্স, কিন্তু এটা আলাদা একটা বিশাল বড় সাবজেক্ট। থার্মোডাইনামিক্স নিয়ে বলা হয় হচ্ছে, এটা শুরুতে মনে হবে তুমি যত পড়ছো তত বুঝছো, যত আরো বেশি পড়তে থাকবা তখন বুঝবা যে তুমি আসলে কিছুই বুঝো নাই, মানে এমন একটা সাবজেক্ট। তো থার্মোডাইনামিক্স নিয়ে আমাদের পড়া লাগছে, আমিও পড়ছি, অভিও পড়ছে, মানে মেকানিক্যালে যারা থাকে ওদের অনেক বেশি পড়া লাগে থার্মোডাইনামিক্স নিয়ে। তো তোমার হচ্ছে কি থার্মোডাইনামিক্সের সাথে আমার এখানে দেখো তো কি করছে, ইলেকট্রোকেমিস্ট্রির রিলেশন করছি। এই টার্মটা হচ্ছে আমার কি একটা থার্মোডাইনামিক্সের ফাংশন। এরপর দেখো তাপ রসায়ন, থার্মোকেমিস্ট্রির একটা রিলেশন করছি। এরপর কি করছি বলতো, ওই যে আমরা বিক্রিয়ার হাত ধ্রুবক যে আছে, এই সাম্য ধ্রুবক যে আছে ওর সাথে একটা রিলেশন করছি। এমনি সব জায়গায় ওর রিলেশন করা যাবে, মানে ও এমন একটা জিনিস, ও ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো এটা কোনো ফ্যাক্ট না, ও থার্মোডাইনামিক্স হচ্ছে আলাদা, ওকে ভেরিফাই করার জন্য সব জায়গায় করা যাবে। তো বুঝতে পারছো মনে হয় জিনিসটা? তো এখানে একটু দেখো ইনট সেল যদি পজিটিভ হয় আমার কি হয়। এখান থেকে আমি একটা বিষয় একটু লিখছি, এখান থেকে তোমার কোয়েশ্চেন আসতে পারে এরকম। তাহলে ডেল জি নট মানে কি? ডেল জি নট আমি যদি বলি এটাকে দিয়ে বুঝাই হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ক আউটপুট। এর মানে হচ্ছে তোমার একটু দেখো, এর মানে হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ক আউটপুট মানে হচ্ছে কোনো একটা সিস্টেম থেকে সর্বোচ্চ যে পরিমাণ কাজ পাওয়া যাবে। এর মানে ধরো আমি একটা সিস্টেম, ঠিক আছে, আমি তোমাকে পড়াচ্ছি, তো আমার কাছ থেকে একটা ম্যাক্সিমাম ওয়ার্ক আউটপুট তুমি পাবা। তুমি একটা স্টুডেন্ট, তোমার কাছ থেকে কি পাওয়া যাবে? একটা ম্যাক্সিমাম ওয়ার্ক আউটপুট পাওয়া যাবে। অন্য স্টুডেন্ট আসলে ওই সিস্টেম থেকে একটা ম্যাক্সিমাম ওয়ার্ক আউটপুট পাওয়া যাবে যদি আমি বলি আমি সিস্টেম, ঠিক আছে। ঠিক সেম জিনিস কোনো একটা ইনট সেল আছে, এখান থেকে তুমি ম্যাক্সিমাম এত কাজ পেতে পারবা, এর বেশি পাওয়া সম্ভব না। তো ডেল জি নট দিয়ে বুঝাই হচ্ছে কি অ্যাভেলেবল ওয়ার্ক টু ডু, অ্যাভেলেবল এনার্জি টু ডু ওয়ার্ক। ডেল জি নট থেকে এটা কি বুঝে, আমি দুইভাবে লিখি, একটা বুঝাই হচ্ছে অ্যাভেলেবল ফ্রি এনার্জি বা এনার্জি, অ্যাভেলেবল এনার্জি অর ফ্রি এনার্জি। এটা কি আমাদের ভালোভাবে পারা লাগবে? ভালোভাবে পারা লাগবে না, এটা জাস্ট হালকা জ্ঞান, টু ডু ওয়ার্ক, ঠিক আছে। একাডেমিক হলে ভালোভাবে পড়াইছি, তোমাদের দরকার নেই শুধু শুধু পড়াই মানে একটা টাইম নষ্ট, জাস্ট আইডিয়াটা রাখা, অ্যাভেলেবল এনার্জি টু ডু ওয়ার্ক। এরপর দেখো তো এখানে কি হবে, এটাকে অন্যভাবে আমরা কি বলতে পারি? ম্যাক্সিমাম ওয়ার্ক আউটপুট। অন্যভাবে আমরা কি বলতে পারি?
ম্যাক্সিমাম ওয়ার্ক আউটপুট। তোমরা আমাকে বলো তো এখানে কি হয়, এই জিনিসটা আমরা কি শুনছি কেউ কেউ একটু একটু? ডেল জি নট যদি নেগেটিভ হয় এর মানে আমার রিঅ্যাকশনটা কি হয়, ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে এবং ফিজিক্যাল স্বতঃস্ফূর্ত রিঅ্যাকশন হবে। ডেল জি নট যদি নেগেটিভ হয়, ডেল জি নট যদি পজিটিভ হয় তখন আমার কি হবে, তোমার এই যে রিঅ্যাকশনটা এটা হবে ব্যাকওয়ার্ড অর নট ফিজিবল। এর মানে যে বিক্রিয়া ঘটার কথা বলছো এটা কি না, তোমার ফিজিবল না। ডেল জি নট যদি 0 হয় এর মানে এটা হচ্ছে কি অ্যাট ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম। তোমাদের আমি যখন সাম্য অবস্থা পড়াচ্ছিলাম তোমাদের আমি একটা কথা বলছি, এটা হচ্ছে কি ধরো এই বিক্রিয়াটা দেখানোর সময় বলছে নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন এটা মিলে কি করছে 2 অ্যামোনিয়া। এরা যে হারে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করছে, যে হারে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করছে এটা সমাহারে ভাঙতেছে। আমি ধরো করলাম কি এই টিস্যুর বাক্সটাকে এদিকে দিলাম, এদিক থেকে কি হয়েছে আবার সমাহারে আমি আরো জোরে দিলাম, এটা আরো জোরে এদিকে আসছে, আরো জোরে দিলাম আরো এদিকে, আমি যত কাজ করতেছি এই আমাকে রিটার্ন দিচ্ছে, এই আমাকে রিটার্ন দিচ্ছে। দেখো এটা হচ্ছে আমার ফরওয়ার্ড ওয়ার্ক, এই আমাকে কি করে দিচ্ছে রিভার্সে সেম দিয়ে দিচ্ছে। এর মানে আমার নেট ওয়ার্ক আউটপুট কি হবে বলো তো 0। আমি একটা জিনিসকে এমনি সরালাম, এ আবার কি করে এখানে নিয়ে আসলাম, এর টোটাল ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে 0। এর মানে ইকুইলিব্রিয়ামে এটা কি বেকার খাটনি, মানে আমি খাটতেছি কিন্তু আউটকাম আমার আসছে না, আমি প্রোডাক্টে নিতে পারছি না। তাহলে ইকুইলিব্রিয়ামে কি হয়, যে হারে রেট অফ ফরওয়ার্ড সমান কি রেট অফ ব্যাকওয়ার্ড, তখন কি হয়ে যায় ডেল জি 0। তাহলে তোমাকে পরীক্ষা দিয়ে দিবে মুক্ত শক্তির পরিবর্তন যদি নেগেটিভ হয় এর মানে কি হবে ফরওয়ার্ড রিঅ্যাকশন, ঠিক আছে, বা রিঅ্যাকশনটা কি হবে স্বতঃস্ফূর্ত সম্মুখ বিক্রিয়া। ফরওয়ার্ড মানে হচ্ছে সম্মুখ বিক্রিয়া, সম্মুখ বিক্রিয়া হবে, এর মানে স্বতঃস্ফূর্তভাবে সম্মুখ বিক্রিয়া ঘটবে, স্বতঃস্ফূর্তভাবে আর এটা কি হবে বলতো সম্মুখ বিক্রিয়া হবে না, এটা হচ্ছে কি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে না, সম্মুখ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত না। এবার তাহলে তুমি একটু দেখো তো আমি এই জিনিসটা এখানে একটু রিলেশন করি, জাস্ট একটা মিনিট আমাকে টাইম দাও। তাহলে এই জিনিসটা থেকে তোমাকে এমসিকিউ দিয়ে দিতে পারে, মুক্ত শক্তির পরিবর্তন যখন নেগেটিভ হবে তখন কি হবে সম্মুখ বিক্রিয়া। তো তোমাকে এখান থেকে এমসিকিউ দিতে পারে, ধরো ইনর্ট সেল যখন পজিটিভ হচ্ছে, ইনর্ট সেল ধরো পজিটিভ, তখন আমার ডেল জি নটটা কি হবে, ডেল জি নট সমান হবে হচ্ছে মাইনাস এনএফ নেগেটিভ। আর নেগেটিভ হলে কি হয় বলো তো ফরওয়ার্ড রিঅ্যাকশন হয়, নেগেটিভ হলে আমার কি হবে ফরওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে কারণটা মনে হয় বুঝতে পারছো কেন আমরা বলতাম হচ্ছে ইনর্ট সেল হলে, এটা বলার অধিকার ইনর্ট সেলের নেই, এটা বলার অধিকার থার্মোডাইনামিক্স কোনো একটা ফাংশনের আছে, বিষয় বুঝতে পারছো, ঠিক আছে, এটা থার্মোডাইনামিক ফাংশনের আছে। তো এগুলোই মূলত আমাদের টপিক। হাজারি স্যারের বইয়ের এমসিকিউগুলো একবার দেখে নিও, হাজারি স্যারের বইয়ের যে এমসিকিউগুলো আছে ওগুলো একবার দেখে নিতে পারো। দেখি কোনোটা বাদ পড়ছে কিনা। ও একটা কোয়েশ্চেন আমি একটু করাই দিই, এটা ডিইউ 13-14 আসছে, কোয়েশ্চেনটা খুব ভালো, ঠিক আছে 5 স্টার দিয়ে রাখি। H2O2 কে MnO4 দ্বারা জারণ করা হলে কোষ বিভব ইনর্ট সেল হিসেব করতে বলছে। দুইটা বিক্রিয়া দেয়া আছে, এটার ভোল্টেজ দেয়া আছে প্লাস 0.68, আরেকটা বিক্রিয়া দেয়া আছে এটার ভোল্টেজ দেয়া আছে প্লাস 1.51। তোমরা এখানে লিখা যেহেতু বেশি হয়েছে তোমরা হয়তো বুঝছো না, আমি একটু এখানে লিখি 2H প্লাস। দেখো ডিউ খুব ক্রিয়েটিভ একটা কোয়েশ্চেন করছিল, এই কোয়েশ্চেনটা না হয় তোমাদের একটু কষ্ট হতো বুঝতে। H2O2 ই নট এটার জন্য দেয়া আছে 0.68 ভোল্ট। এরপর এখানে কি দেয়া আছে বলতো MnO4 মাইনাস প্লাস কি দেয়া আছে বলতো 8H প্লাস 5 ইলেকট্রন। এখানে এটা দেয়া আছে Mn 2 প্লাস প্লাস 4H2, এটার ভোল্টেজ দেয়া আছে প্লাস 1.51 ভোল্ট, ঠিক আছে এই দুইটা। এবার বলো এই দুইটার মধ্যে তোমার জারককে বিজারককে, এই দুইটার মধ্যে অধিক শক্তিশালী জারক কে হবে বিজারক কি হবে, দুইটারই তো প্রমাণ তোমার ওই যে একটু শূন্য কোয়েশ্চেনটা এই দুইটা দেয়া আছে এই যে এই জায়গায়, তোমরা হয়তো খেয়াল করোনি, এখানে একদম
মানে এত কম জায়গায় লেখা তো এটা সুন্দরভাবে লিখে রাখতো, যে টাইপ করছো ওই সেন্সটা ধরতে পারে না। এখানে আরেকটা বিক্রিয়া আছে, এটা ভোল্টেজ দেওয়া আছে MnO4 মাইনাসের ভোল্টেজ কত প্লাস 1.51 ভোল্ট। তাহলে এখানের মধ্যে বিজারণ বিভব বেশি কার, মানে কম কার, কম হচ্ছে ওর, যার বিজারণ বিভব কম। এ হচ্ছে সিরিজের উপরে, এ হচ্ছে নিচে। এ কি হবে তোমার, এ হবে তোমার শক্তিশালী বিজারক, বিজারক, ঠিক আছে। বিজারক মানে কি হবে, অ্যানোড, অ্যানোড। তাহলে অ্যানোড যখন হবে ও তখন কি করবে, ইলেকট্রন দিবে, এটা হচ্ছে ওর ইলেকট্রন নেয়ার বিক্রিয়া। তাহলে ইলেকট্রন দেয়ার বিক্রিয়া যখন হবে তখন এটা কি হয়ে যাবে বলতো, উল্টাই যাবে, এই জিনিসটা উল্টাই যাবে। আর এ হচ্ছে অধিক শক্তিশালী জারক। তোমাকে উল্টা করে বলি, এখানে দেখাচ্ছে ওরও ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি আছে এত, ওরও ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি আছে, ওর ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি আছে 0.68, এ নিচ্ছে কত বলতো প্লাস 1.51, এর মানে ওর হচ্ছে টেন্ডেন্সি মোর। এটা কি বলতো, ওর ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি হচ্ছে বেশি আরো, ঠিক আছে, ওর ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি বেশি, এর মানে এই ইলেকট্রন নিবে আর এই ইলেকট্রন দিবে। তাহলে এই ইলেকট্রন নেয়ার বিভব হচ্ছে এত, ইলেকট্রন দেয়ার বিভব কত হয়ে যাবে, -0.68 ভোল্ট, ঠিক আছে, -0.68 ভোল্ট। তাহলে আমি যখন দুইটা যোগ করে দিব তাহলে কি দাঁড়ায়, -0.68 আর এটা কত প্লাস 1.51, তাহলে কত হয় 3। তাহলে এখানে কত দাঁড়ায় 4, 4 থেকে যদি 6 যায়, এই 4 6 বিয়োগ তো খুব ঝামেলার একটা জিনিস, 0.83, 0.83 ভোল্ট। তুমি জিনিসটা চিন্তা করো, ওর ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি দেওয়া আছে 0.68, ওর ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি দেওয়া আছে প্লাস 1.51, কার টেন্ডেন্সি বেশি বুঝি নাই, এটা তো জানি, বুঝিনি এটা তো অনেকে বলবো এটা জানি, তাহলে আমি আবার বুঝাবো, এটা কোনো সমস্যা না, আগে একটু দেখো, ঠিক আছে, বুঝো না এটা তো জানি, এটার কোয়েশ্চেনটা সহজ হলে তো আমি করাতাম না, আমি এই শেষ মুহূর্তে এসে এই কোয়েশ্চেনটা করাতাম না, তো আমি আবার রিপিট করছি, জিনিসটা বুঝো। তো তুমি এখানে দেখো তো তোমাকে দুইটা বিক্রিয়া দিছে এরকম, ঠিক আছে, দুইটা বিক্রিয়া দিছে এরকম, একটু আমি রিপিট করি, একদম ঠান্ডা মাথায় জিনিসটা দেখো। এটা দেখবা অনেক জায়গায় অ্যান্সার পর্যন্ত ভুল দেওয়া আছে। এটা ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি দেওয়া আছে কত 0.68, এর টেন্ডেন্সি দেওয়া আছে প্লাস 1.51 ভোল্ট। তোমরা কি এই জিনিসটা দেখছো নাকি এই জিনিসটাও বুঝো নেই? তাহলে কার প্রবণতা বেশি আমাকে এটা বলো, তোমরা আমাকে বলো হচ্ছে এটার প্রবণতা বেশি H2O2 এর নাকি হচ্ছে MnO4 মাইনাসের বেশি, কোন বিক্রিয়া ইলেকট্রন নেওয়ার প্রবণতা, এ হচ্ছে মোর পজিটিভ, এর মানে কি করবে বলো তো, আমি চাইছে ও চাইছে আরো বেশি ইলেকট্রনগুলো নিবে, হ্যাঁ ওর টেন্ডেন্সিটা বেশি, Mn এর সেকেন্ড বিক্রিয়ার বেশি, এর মানে দুইজনেই ছুটে যায়, কে নিবে, এ নিবে, তাহলে এর আর নেওয়ার সুযোগ নেই, একে কি করতে হবে, দিতে হবে। এর দিতে হলে তোমার ভোল্টেজটা কি হয়ে যাবে, দেয়ার ভোল্টেজটা এখানে যেটা দেয়া আছে এটা উল্টাই যাবে, এর মানে উল্টাই কি হয়ে যাবে -0.68। তাহলে এই দুটাকে যোগ করে দিলে একজনের দেয়া আরেকজনের নেয়ার ভোল্টেজের যোগফলই হবে ই সেল বা ই নট সেল। তাহলে ই নট সেল কি হবে, ই নট সেল হবে হচ্ছে এ নেয়া, এ আর নিতে পারবে না, এ হচ্ছে দিতে বাধ্য হবে, এর নেওয়ার সুযোগ নেই, নিবে একজন নিবে, এক বনে যেমন বাঘ থাকে একটা, ঠিক সেম জিনিস হচ্ছে এর বেশিও থাকতে পারে, মানে বোঝানোর জন্য বলতেছি, ইনট সেলে এর বেশি কিন্তু থাকতে পারে। এটা আবার এইভাবে বললে অনেকে ভুল ভাববা না, এটা হচ্ছে এর বেশি কিন্তু থাকতে পারে, এক বনে বাঘ একটাই থাকুক, তোমার কিন্তু জারক বিজারক একটা বেশি থাকতে পারে। কিন্তু যখন দুইজনের কাহিনী হচ্ছে তখন তোমার কি হচ্ছে বলতো, এখানে একজনই হচ্ছে জারক, একজনই জারক, এ নিবে, তাহলে এ দিতে বাধ্য হবে দুইজনের কম্পারিজনে। তাহলে এখানে কি করবে বলতো, এ নিচে যেটা এটা হবে না, ও দেয়ার ভোল্টেজ কি হয়ে যাবে সেম মান, সাইন উল্টা করে দিলাম। তাহলে এই দুটাকে যদি যোগ করে দিই -0.68 এর সাথে প্লাস 1.51 কি আসে, প্লাস 0.83 ভোল্ট। বুঝতে পারছো মনে হয়? ঠিক আছে, আজকে তাহলে এইটুক থাকুক, ক্লাসটা একটু বড় হয়েছে, 9 ঘন্টা 40।